সবাইকে ওয়েলকাম জানাচ্ছি স্কুল অ্যাফেয়ার্সের অনলাইন ক্লাসে। প্রতিদিনের মতো আমরা আজকেও ক্লাস স্টার্ট করেছি, বাট আজকে ক্লাসটা ফ্রি ব্যাচে দিয়েছি, পেড ব্যাচে নয়। পেড ব্যাচে রেগুলার ক্লাস হয়, ফ্রি ব্যাচে মাঝে মধ্যে ক্লাস দিই। আজকে একটা ফ্রি ব্যাচে ক্লাস হচ্ছে। ফ্রি ব্যাচে ক্লাসটা দেওয়ার কারণ হচ্ছে এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার যেখানে প্রতি বছর টেটে কোশ্চেন আসে। প্রত্যেকটা বছর টেটে কোশ্চেন পাবে, সেন্ট্রাল টেট বলো, স্টেট টেট বলো, আমাদের ডাব্লিউবি টেটের কথা বলো, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে। চ্যাপ্টারটা কি? চ্যাপ্টারটা হচ্ছে ডেভেলপমেন্টের কিছু থিওরি রয়েছে, শিশুদের বিকাশে কিছু থিওরি রয়েছে। কাদের থিওরিগুলো? পিয়াজে, ভাইগস্কি এবং কোলবার্গ, এদের কিছু থিওরি রয়েছে। চাইল্ড ডেভেলপমেন্ট বা যেটা আমরা থিওরি অফ ডেভেলপমেন্ট বলি। এই তিনটে সায়েন্টিস্ট, তিনটে সাইকোলজিস্ট, অ্যাকচুয়ালি সায়েন্সের পড়িয়ে পড়ে এমন হয়ে গেছে শুধু বারবার সায়েন্টিস্ট বেরিয়ে যায়, সাইকোলজিস্ট কথাটা আমার মুখ দিয়ে বেরোয় না, শুধু সায়েন্টিস্ট বেরিয়ে যায়। তো তিনজন সাইকোলজিস্ট, পিয়াজে, কোলবার্গ এবং ভাইগস্কি, ঠিক আছে, এদের নিয়ে ডিসকাশন হবে। আজকের ক্লাসে আমরা প্রথমে ডিসকাস করছি পিয়াজে থেকে। এখান থেকে কোশ্চেন তোমরা ধরে রাখো 5 থেকে 6টা কোশ্চেন হবেই হবে। সিডিপিতে কটা কোশ্চেন হয়? টোটাল 30টা কোশ্চেন হয়। 30টা কোশ্চেনের মধ্যে 5-6টা কোশ্চেন এখান থেকেই পাবে, তোমরা এই চ্যাপ্টার থেকেই পাবে। যেই কারণে ফ্রি ব্যাচে এই ক্লাসটা দেওয়া, যাতে করে সবার উপকার হয়। কিন্তু দেখছি পার্টিসিপেন্ট আজকে অনেক কম। আমাদের পেড ব্যাচে তো এরকম পার্টিসিপেন্ট হয়, বাট ফ্রি ব্যাচে সেই হিসাবে পার্টিসিপেন্ট আজকে হয়নি। তবু ক্লাস আমরা কন্ডাক্ট করছি, অসুবিধা নেই। শুধু পিঁয়াজের থিওরিটা পড়াচ্ছি আমি, থিওরি ডেভেলপমেন্ট। এই দুটো নেক্সট ক্লাসে আবার করবো তখন, কোলবার্গ এবং লেভাইগস্কি। প্রথমে দেখি থিওরিজ অফ ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট কথাটা আমরা অনেকদিন আগে থেকে পরিচিত, গ্রোথ ডেভেলপমেন্ট চ্যাপ্টার পড়েছি। ডেভেলপমেন্ট কথার অর্থ হচ্ছে যখন কোনো একটা শিশুর কোয়ালিটেটিভ চেঞ্জ হবে, কাজের গুণগত পরিবর্তন হবে, মানসিক চিন্তা, থিঙ্কিং, রিজনিং, তর্ক করার ক্ষমতা, যুক্তি, লজিক, অর্থাৎ ব্রেন রিলেটেড যে বিষয়গুলো রয়েছে এগুলো যখন ডেভেলপ হবে, তখন এটাকে আমরা ডেভেলপমেন্ট বলি, বিকাশ বলি। ঠিক আছে, থিওরিজ অফ ডেভেলপমেন্ট বলতে এখানে শিশুদের বিকাশের কথা বলা হয়েছে, যে শিশুদের বিকাশ কোন জিনিসগুলোর উপর নির্ভর করে, ঠিক আছে, কিভাবে শিশুদের বিকাশ ভালো হয়, এই নিয়ে ইনারা চর্চা করেছেন। পিয়াজে বলো, কোলবার্গ বলো, ভাইগস্কি বলো। আর কোলবার্গ কিন্তু এদের দুজনের থেকে আলাদা। পিয়াজে এবং ভাইগস্কি এরা মোটামুটি একই রকম বিষয় নিয়ে আলোচনা করেছেন। কোলবার্গ কি করেছেন? কোলবার্গ দিয়েছেন মোরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ একজন শিশুর যে নৈতিক বিকাশ, নীতি নৈতিকতা যেটা শেখে, সামাজিকতা যে শেখে, তো মোরাল ডেভেলপমেন্টের উপর বলেছেন কি কোলবার্গ। প্রথমত মনে রাখবে যে এই যে থিওরিগুলোর নাম কি, ডাইরেক্ট একটা কোশ্চেনই চলে আসছে এরকম থিওরির নাম দিয়ে। সেটা যে পিয়াজের থিওরিটাকে বলা হয় কগনিটিভ থিওরি, ডেভেলপমেন্ট, কগনিটিভ থিওরি অফ ডেভেলপমেন্ট। এটা যার তোমার পিয়াজের থিওরি, যেটাকে বলা হয় কগনিটিভ থিওরি অফ ডেভেলপমেন্ট। আর কোলবার্গের থিওরিটাকে বলা হয় মোরাল ডেভেলপমেন্ট বলা হয়। তাহলে অনেক সময় কি নাম দিয়ে শুধু চলে আসে, এরকম কোশ্চেন কম আসে, বাট মাঝে মধ্যে চলে আসে। তো মোরাল ডেভেলপমেন্ট কার দেওয়া যদি জিজ্ঞেস করে, তাহলে বলে মোরাল ডেভেলপমেন্ট থিওরিটা দিয়েছেন লরেন্স কোলবার্গ। তারপর ভাইগস্কি কি দিয়েছেন দেখো, রাশিয়ান সাইকোলজিস্ট, তার যে থিওরিটি, তার থিওরির নাম হচ্ছে হিউম্যান কালচারাল অ্যান্ড বায়োসোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি। ঠিক আছে, থিওরি অফ হিউম্যান কালচারাল অ্যান্ড বায়োসোশ্যাল ডেভেলপমেন্ট, অর্থাৎ তিনি আমাদের যে সোশিও কালচার রয়েছে এটাকে তিনি বেশি প্রায়োরিটি দিয়েছিলেন। পরবর্তীতে আলোচনা করব, সব থিওরিগুলো আলোচনা করব। আজকে আমরা পিয়াজের থেকে পড়বো, পিয়াজের থেকে সিটেটে কি কি কোশ্চেন এসছে। এই চ্যাপ্টারটা এত মানে গুরুত্ব সহকারে পড়ানোর একটাই কারণ, যে যেহেতু আমরা জানি যে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবেই আসবে, এতে কোনো ডাউট নেই। এতে কোনো ডাউট নেই যে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আমাদের হবেই হবে। 5-6টা কোশ্চেন ডাইরেক্ট হবে, ইনডাইরেক্ট ওয়েতেও তোমাদের অন্যান্য সাবজেক্টের কোশ্চেনগুলো সলভ করতেও কিন্তু এদের থিওরিগুলো হেল্প করবে। ঠিক আছে, যেরকম আমি জেনারেল পেডাগোগি ক্লাস করিয়েছি, জেনারেল পেডাগোগি ক্লাস তোমাদের কোশ্চেন আনসার প্র্যাকটিস করতে গিয়ে অবশ্যই হেল্প করছে। চাইল্ড সেন্টার্ড এডুকেশন, লার্নার সেন্টার্ড এডুকেশন, প্রোগ্রেসিভ এডুকেশন, তারপর ক্রিটিক্যাল থিঙ্কিং, এই সমস্ত বিষয়গুলো আমি জেনারেল পেডাগোগিতে পড়িয়েছি, কিরকম হওয়া উচিত এডুকেশন সিস্টেম, এই বিষয়গুলো। যারা জেনারেল পেডাগোগি ক্লাস করোনি এখনো, তারা অবশ্যই চেষ্টা করো প্রথমে জেনারেল পেডাগোগি ক্লাসটা করে নেওয়ার। ওটা তোমাদের ফ্রি ফ্রি ব্যাচেই দেওয়া আছে, ঠিক আছে। ওই ফ্রি ব্যাচ থেকে তোমরা জেনারেল পেডাগোগি ক্লাসটা অবশ্যই করে নিও, ওটা করলে তোমরা অনেক কোশ্চেন আনসার নিজে থেকে করতে পারবে। তাহলে এই গেল থিওরিজ অফ ডেভেলপমেন্ট। এই ডেভেলপমেন্ট থিওরির মধ্যে আমরা প্রথমে পড়ছি পিয়াজের থিওরি, ঠিক আছে। পিয়াজ, পিয়াজের তত্ত্ব কি বলছে বা পিয়াজের থিওরি কি বলছে? পিয়াজে বেসিক্যালি আমাদের দিয়েছেন তোমার কগনিটিভ ডেভেলপমেন্টের কিছু স্তর বলেছেন। কগনিটিভ ডেভেলপমেন্ট, ঠিক আছে, এই ওয়ার্ডটাকে একটু বোঝার চেষ্টা করি। যদি আমি ডেভেলপমেন্ট চ্যাপ্টারে বলেছিলাম যে কগনিটিভ ডেভেলপমেন্ট কথাটা হচ্ছে প্রজ্ঞামূলক বিকাশ, যেটাকে আমরা জ্ঞানমূলক বিকাশ বলে থাকি। অর্থাৎ কোনো শিশুর যদি যুক্তি, তর্ক, চিন্তা, এই কোয়ালিটিগুলো, ঠিক আছে, বৃদ্ধি পায়, যুক্তি করার ক্ষমতা, তর্ক করার ক্ষমতা, চিন্তা করার ক্ষমতা, প্রবলেম সলভ করার ক্ষমতা, যেগুলো ব্রেন রিলেটেড, আমাদের মাথার সাথে বা আমাদের মস্তিষ্কের সাথে সম্পর্কিত, সেগুলো হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট। ঠিক আছে, মানসিক ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে এখানে, যুক্তি তর্ক করার ক্ষমতা, চিন্তা করার ক্ষমতা। তাহলে এগুলো হচ্ছে তোমার, যখন এগুলোর বিকাশ হবে তখন আমরা বলবো একটা শিশু কগনিটিভ ডেভেলপমেন্ট হয়েছে বা প্রজ্ঞামূলক বিকাশ হয়েছে। তো এই যে প্রজ্ঞামূলক বিকাশ, একটা শিশু যখন ছোট বয়স থেকে বা ইনফ্যান্সি থেকে, অর্থাৎ জন্মের পর থেকে ধীরে ধীরে বড় হচ্ছে, তাহলে কোন স্টেজে কিরকম এদের প্রজ্ঞামূলক বিকাশগুলো হয়, ঠিক আছে, এটাকে একটা স্তরে কিন্তু বিভাজন করেছেন কি পিয়াজে। ঠিক আছে, পিয়াজে কি করেছেন, যে একটা শিশু জন্মের পর থেকে যেভাবে বড় হয়, বড় হওয়ার সাথে সাথে তার যে যুক্তি, তর্ক, চিন্তা, এই সমস্ত কগনিটিভ ডেভেলপমেন্ট গুলো হচ্ছে,
কখন কিভাবে ডেভেলপমেন্ট গুলো হচ্ছে, কোন স্তরে কিরকম ডেভেলপমেন্ট হচ্ছে, এই বিষয়টা তিনি এইভাবে কিন্তু বয়স অনুযায়ী অ্যাকর্ডিং টু এজ তিনি ভাগ করেছেন। ঠিক আছে? ৪ টা ভাগে ভাগ করেছেন। একটা কোশ্চেন তো ডাইরেক্ট এভাবেই জিজ্ঞেস করে যে কগনিটিভ ডেভেলপমেন্টের কটা স্তরের কথা পিয়াজে বলেছেন? তাহলে ৪ টা স্তরের কথা বলেছেন। ডাইরেক্ট কোশ্চেন এটাই ১ম এ আসে। ঠিক আছে? ঠিক আছে? খুব বেশিবার রিপিট হয় না, বাট কোশ্চেন এসছে প্রিভিয়াস ইয়ারে। বাট রিপিটেটিভ কোশ্চেন নয় যে বারবার জিজ্ঞেস করবে এরকম কোশ্চেন নয়। তবে এসছে এর আগে বলে আমি তোমাদের প্রসঙ্গক্রমে বলে দিলাম। যে ৪ টা স্তরের কথা বলেছেন পিয়াজে। দেখো ৪ টা স্তরে যাওয়ার আগে আমি পিয়াজের সম্বন্ধে তোমাদের একটা ধারণা দিচ্ছি যে পিয়াজে এমন একজন সাইকোলজিস্ট যে তিনি কি বিশ্বাস করতেন? তিনি বিশ্বাস করতেন যে বাচ্চারা হচ্ছে লিটল সায়েন্টিস্ট। বাচ্চারাকে তিনি লিটল সায়েন্টিস্ট মনে করতেন। একবার পরীক্ষায় কোশ্চেনটা এসেছিল যে ক্ষুদে সায়েন্টিস্ট বা ক্ষুদে বিজ্ঞানী বলেছেন কোন সাইকোলজিস্ট? তো এখানে ৩-৪ জন সাইকোলজিস্টের নাম থাকবে। তোমরা অবশ্যই অ্যান্সার করবে পিয়াজে। পিয়াজে কি বলেছেন? বাচ্চাদেরকে বলেছেন লিটল সায়েন্টিস্ট বা ক্ষুদে বিজ্ঞানী। এরকম বলার কারণ হচ্ছে কারণ পিয়াজে বিশ্বাস করতেন যে শিশুরা কি করে? জ্ঞানকে তোমার আবিষ্কার করে। ঠিক আছে? নিজে থেকে কি করে? জ্ঞানকে নির্মাণ করে। অর্থাৎ জ্ঞানের নির্মাতা বলা হয় শিশুদেরকে বা অ্যাক্টিভ কনস্ট্রাক্টর বলা হয়। ঠিক আছে? অর্থাৎ শিশুরা যে জ্ঞান লাভ করছে, এই জ্ঞান লাভের পিছনে শিশুদের সক্রিয় ভূমিকা আছে। অর্থাৎ নিজেদের জ্ঞানের নির্মাতা শিশুরা নিজেরাই। এই জিনিসটা তিনি বিশ্বাস করতেন। তার জন্য তিনি কি বলতেন? যে শিশুরা তার নিজেদের জ্ঞানকে নিজেরাই আবিষ্কার করে, নিজেদের জ্ঞানকে নিজেরাই বৃদ্ধি করে। অর্থাৎ এরা হচ্ছে অ্যাক্টিভ পার্টিসিপেন্ট, এরা হচ্ছে অ্যাক্টিভ। ঠিক আছে? মানে তোমার লার্নিং প্রসেসে স্টুডেন্টদেরকে তিনি সবসময় কি মনে করতেন? যে স্টুডেন্টরা সবসময় অ্যাক্টিভ এনগেজমেন্ট থাকতে হবে। ঠিক আছে? স্টুডেন্টরা সবসময় কি করবে? এক্সপ্লোর করবে যেকোনো বিষয়কে। যেকোনো বিষয়কে ওপেনলি ডিসকাস করবে, ডিসকভারি করবে। আর টিচার কি করবেন? টিচার একজন ফ্যাসিলিটেটর থাকবেন। তিনি শুধু গাইড করবেন, তিনি শুধু পথ নির্দেশ করবেন। ঠিক আছে? অর্থাৎ পিয়াজে বিশ্বাস করতেন যে স্টুডেন্টরা হচ্ছে বা শিক্ষার্থীরা, বিদ্যার্থীরা হচ্ছে তোমার কনস্ট্রাক্টর অফ নলেজ। অর্থাৎ নলেজের নির্মাতা বা জ্ঞানের নির্মাতা। অর্থাৎ নিজেদের জ্ঞানের নির্মাতা শিশুরা নিজেরাই। এই জিনিসটা তিনি বিশ্বাস করতেন। ঠিক আছে? এই হচ্ছে পিয়াজে। পিয়াজের বাড়ি কোথায় ছিল? পিয়াজের বাড়ি ছিল সুইজারল্যান্ড। সুইস সাইকোলজিস্ট ছিলেন তিনি একজন। তাকে অনেক সময় রেডিক্যাল কনস্ট্রাকটিভিস্ট বলা হয়। তিনি যে কগনিটিভ ডেভেলপমেন্ট এর কথা বলেছেন, এটাকে অনেক সময় বৌদ্ধিক ডেভেলপমেন্ট বলা হয়। বৌদ্ধিক বিকাশ। ঠিক আছে? ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট যেটাকে বলি আমরা ইংরেজিতে, এটাকেই বৌদ্ধিক বিকাশ বলা হয়। ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট। দেখো প্রত্যেকটা জিনিসই ইন্টেলেকচুয়াল। যা কিছু বলছি যুক্তি, তর্ক, চিন্তা সবকিছু বুদ্ধির সাথে জড়িয়ে রয়েছে। অর্থাৎ তার যে কগনিটিভ ডেভেলপমেন্ট এর যে থিওরি, এটাকে অনেক সময় আমরা বৌদ্ধিক বিকাশের সাথে আলোচনা করি। যে বৌদ্ধিক বিকাশ অর্থাৎ কগনিটিভ ডেভেলপমেন্ট। ঠিক আছে? এরপর আমরা চলে আসছি পিয়াজের ডেভেলপমেন্টের যে ৪ টা স্তর, ঠিক আছে? ৪ টা স্তরে তিনি বেসিক্যালি এই স্তরগুলোতে আমাদের পরীক্ষায় কি কোয়েশ্চেন আসে? পরীক্ষায় কোয়েশ্চেন আসে যে প্রত্যেকটা স্তরের স্পেসিফিক কিছু বৈশিষ্ট্য আছে। ঠিক আছে? শিশুদের যে ডেভেলপমেন্ট হচ্ছে, যুক্তি, তর্ক, চিন্তার এই যে কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে, কোন বয়সে কিরকম ডেভেলপমেন্ট হচ্ছে, কি ধরনের বৈশিষ্ট্য আমরা কোন স্টেজে দেখতে পাই, এটা প্রজ্ঞামূলক বিকাশের স্তর আমরা দেখতে পাবো যেটা পিয়াজে আমাদের দেখিয়েছেন। ৪ টা স্তর তিনি কি বললেন? ১ম টা বললেন সংবেদন চালকমূলক স্তর। একটাকে বলা হয় প্রাক সক্রিয়তার স্তর। প্রাক সক্রিয়তার স্তর। প্রাক সক্রিয়তার স্তর। প্রাক সক্রিয়তার স্তর। একটা বলে মূর্ত সক্রিয়তার স্তর, একটা বলে যৌক্তিক সক্রিয়তার স্তর। আমি একটু করে এখানে ডিসকাশন করছি। তারপর একটা করে আলাদাভাবে ডিসকাশন করব। ১ম এ একটা ওভারঅল আইডিয়া দিই। এই যে ৪ টা ভাগ ভালো করে খেয়াল করবে। সংবেদন চালকমূলক স্তর, যার আরেকটা নাম হচ্ছে সেন্সরি মোটর স্টেজ। ঠিক আছে? সেন্সরি মোটর স্টেজ। এই যে সেন্সর কথাটা, সেন্স কথাটা এসছে আমরা যে আমাদের চোখ আছে, কান আছে, এই যে সেন্সরি অর্গান গুলো রয়েছে, ঠিক আছে? বিভিন্ন সেন্সরি অর্গান গুলো রয়েছে। এদের মাধ্যমে যখন শিশুরা শেখে, ঠিক আছে? এদের টিচার যখন নিজেদের অঙ্গগুলোই যখন এদের টিচার, সেন্সরি অর্গানগুলো। এই স্টেজে কি হয়? এরা সেন্সেস এর মাধ্যমে শেখে এবং মোটর কথার অর্থ হচ্ছে চালনা। অঙ্গ-প্রত্যঙ্গ চালনার মাধ্যমে এরা শেখে। ঠিক আছে? তাদের যে সেন্সরি অর্গানগুলো রয়েছে সেগুলোকে চালনা করার মাধ্যমেই কিন্তু শিশুরা শেখে। কোন বয়সে? তোমার 0 থেকে 2 বছর। ঠিক আছে? 0 থেকে 2 বছর। এই বয়স অর্থাৎ জন্মের পর থেকে 2 বছর বয়স পর্যন্ত তোমার সেন্সরি মোটর স্টেজ আমরা বলব। এখানে একটা তোমাদের বইতে দেওয়া আছে বলে আমি এখানে লিখেছি। বাট এটাকে 0 থেকে 2 বছর আমরা ধরব। 0 থেকে 2 বছর। সেন্সরি মোটর স্টেজ। ঠিক আছে? যে 0 থেকে 2 বছর বয়সের শিশুরা কি করে? নিজেদের সেন্সের মোটর অর্থাৎ চালনার মাধ্যমে কিন্তু বিকাশ করে। এটা কোন স্তর বলা হচ্ছে? এটা সংবেদন চালকমূলক স্তর। একবারে জন্মের পর থেকে ২ বছর বয়স পর্যন্ত। এর থেকে বেশি কিছু আর এক্সপেক্টও করতে পারো না। একজন ২ বছরের শিশু বা ১ বছরের শিশু বা ৬ মাসের শিশু, তার থেকে আর কিছু এক্সপেকটেশন করা যায় না। তার মধ্যে লজিক আসে না। তার মধ্যে চিন্তা, যুক্তির ক্ষমতা, কোন জিনিসের সাদৃশ্য খোঁজা, বৈসাদৃশ্য খোঁজা, কোন কিছু আকার পরিমাপ করা, কোন কিছু আয়তন পরিমাপ করা, এই সমস্ত জিনিস কোন কিছুই এগুলো থাকে না সেন্সরি মোটর স্টেজ। জাস্ট তাদের যে সেন্সরি অর্গান বা বিভিন্ন অর্গান রয়েছে সেগুলোকেই চালনার মাধ্যমে তারা শেখে। অর্থাৎ তাদের যে অঙ্গগুলো এগুলোই তাদের শিক্ষক হিসাবে কাজ করে সেন্সরি মোটর স্টেজে। তারপরে দেখো আমি প্রত্যেকটা স্টেজ আলাদা করে ডিসকাশন করব।
প্রত্যেকটা স্টেজে আমরা আলাদা করে ডিসকাশন করবো যে কি কি বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আছে, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে ডিসকাস করছি। তারপরেরটা দেখো, প্রাক সক্রিয়তার স্তর, প্রি অপারেশনাল স্টেজ। যখন একটা বাচ্চা 2 থেকে 7 বছর বয়সের হয়, অর্থাৎ 2 থেকে 7 বছর বয়সের শিশুদের যে এজ, এই এজের স্টেজটাকে বলা হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ, ঠিক আছে? ইংলিশটা সুবিধার মনে হচ্ছে, বাংলাটা একটু জটিল। প্রি অপারেশনাল স্টেজ অর্থাৎ প্রাক সক্রিয়তার স্তর বলা হচ্ছে এটাকে। এই প্রি বা প্রাক সক্রিয়তা স্টেজে যখন যায়, তখন সেন্সারি মোটর স্টেজে যে শুধু সেন্সের মাধ্যমে শিখতো, সেটা এখানে কিন্তু ধীরে ধীরে ডেভেলপ হয়ে যায়। এবং এখানে এরা কি করে, তোমার রিয়ালিজম এদের মধ্যে চলে আসে, বাস্তববাদ যেটাকে বলি। এবং তোমার বাস্তববাদ বলতে যে শিশুদের যে মধ্যে একটা ডেভেলপমেন্ট হয়, যার মাধ্যমে তারা কি শেখে, বাইরের জগৎ এবং নিজেদের জগৎ এর মধ্যে তারা ডিফারেন্স করতে শেখে। যখন 0 থেকে 2 বছর বয়সে থাকে, তখন তাদের কি মনে হয়, তাদের যে নিজেদের জগৎ, সেটাই হচ্ছে জগৎ, বাইরে আর কোনো জগৎ নেই। তারা আর কিছু বোঝে না, ইগোসেন্ট্রিক টাইপের হয়ে যায়, ঠিক আছে? কিন্তু যখন তারা প্রি অপারেশনাল স্টেজে আসে, অর্থাৎ 2 থেকে 7 বছর বয়সে আসে, তখন তারা বুঝতে শেখে যে আমাদের নিজেদের জগৎ ছাড়াও বাইরে একটা জগৎ আছে। তারপরে দেখো মূর্ত সক্রিয়তার স্টেজ, অর্থাৎ কংক্রিট অপারেশনাল স্টেজ। মূর্ত কথাটা মানে হচ্ছে যে জিনিসটা আমরা দেখতে পাই, যে জিনিসটা আমরা ছুঁতে পারি, টাচ করতে পারি, যে জিনিসটা আমরা আমাদের সামনে দেখতে পারি, অর্থাৎ ম্যাটেরিয়ালিস্টিক কোনো জিনিস। সামনে তোমার মোবাইলটা আছে, এটা হচ্ছে মূর্ত জিনিস। তোমার সামনে খাতা আছে, পেন আছে, এগুলো হচ্ছে মূর্ত জিনিস, কারণ এগুলো তুমি দেখতে পাচ্ছ, এদেরকে তুমি টাচ করতে পারছো, ঠিক আছে? এগুলোকে আমরা কংক্রিট অবজেক্ট বলি। মূর্ত সক্রিয়তার স্তর, এই স্তরে কি ডেভেলপমেন্ট হয়? মূর্ত সক্রিয়তার স্তরে একজন শিশুর কনজারভেশন প্রপার্টি চলে আসে। কনজারভেশন বা সংরক্ষণ প্রপার্টি বলি। অর্থাৎ তোমার শিশুরা বুঝতে পারে কোনটা লম্বা, কোনটা ছোট, এই বিষয়গুলো তাদের মধ্যে চলে আসে। তারা ক্লাসিফিকেশন করতে শিখে যায়, কোন জিনিসটা ছোট, কোন জিনিসটা বড়। তুমি ধরো বিভিন্ন ছোট বড় জিনিস দিয়ে দিলে, তাদেরকে তুমি আলাদা করতে বললে তারা নিজে থেকে কিন্তু আলাদা করতে পারে, ঠিক আছে? বেসিক নিউমেরেসি চলে আসে, সংখ্যার জ্ঞান চলে আসে, ঠিক আছে? এই বিষয়গুলো কিন্তু ডেভেলপ হতে থাকে মুক্ত সক্রিয়তা। আর সব লাস্ট ফেজ যেটা হচ্ছে যৌক্তিক সক্রিয়তা স্তর, যাকে আমরা ফর্মাল অপারেশনাল স্টেজ বলি। এটা হচ্ছে 11 থেকে 15 বছর পর্যন্ত, ঠিক আছে? 11 থেকে 15 বছর পর্যন্ত। তোমার বইতে 11 থেকে 18 দেওয়া আছে, বাট 11 থেকে 15 বছর পর্যন্ত যৌক্তিক সক্রিয়তার স্তর বা ফর্মাল অপারেশনাল স্টেজ। ফর্মাল অপারেশনাল স্টেজ এখানে কি হয় দেখো, যৌক্তিক কথাটা মানে বুঝতে পারছো যে এখানে সবকিছু বাচ্চারা কি করে, যুক্তি দিয়ে প্রমাণ করার চেষ্টা করে। যে কোনো কিছুকে এভিডেন্সের বেসিসে বলে, আইডিয়াতে কোনো কিছু বলে না। যেকোনো কিছুই একটা ম্যাথমেটিক্স করলে সেটাকে লজিক দিয়ে করে। যেকোনো প্রবলেম ধরো এসছে, তার সলিউশন যুক্তির সাথে করে, ঠিক আছে? যেকোনো কিছু যাই করুক না কেন, এই ৩ টে স্টেজে যে জিনিসগুলো শিখেছে, সেগুলোকে খুব ভালোভাবে এপ্লাই করে যুক্তি তর্কের মাধ্যমে, মানে তারা কি করে, যেকোনো ডিসিশন নেয়, ঠিক আছে? যেকোনো সিদ্ধান্ত নেওয়ার সময় তারা কি করে, যেকোনো সিদ্ধান্ত নেওয়ার সময় তারা বিচার বিশ্লেষণ করে, যৌক্তিকতা খুঁজে, লজিক খুঁজে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ। এবার এই স্টেজগুলোকে আমরা একে একে একটু দেখব। যে তার আগে আমরা প্রত্যেকটা স্টেজ দেখার আগে একটা জিনিস দেখে নিই যে প্রজ্ঞামূলক বিকাশের ক্ষেত্রে, অর্থাৎ কগনিটিভ ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোন জিনিসগুলো প্রভাব সৃষ্টি করে। কগনিটিভ ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে জিনিসগুলো প্রভাব বিস্তার করে, তার মধ্যে একটা হচ্ছে তোমার ম্যাচুরিটি। ম্যাচুরিটি অর্থাৎ ম্যাচুরেশন, যাকে আমরা বাংলায় বলবো পরিণমন, ঠিক আছে? পরিণমন বলি আমরা যেটাকে, ম্যাচুরেশন বা পরিণমন বলি। একটা হচ্ছে তোমার একজন শিশুর অভিজ্ঞতা, অর্থাৎ এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। তারপর তোমার সোশ্যাল ইন্টারাকশন, ঠিক আছে? অর্থাৎ বড়দের কাছ থেকে কি শিখছে। তুমি সাপোজ ধরো তোমার বাড়ির বড়, তোমার ধরো ছোট ভাই আছে, তাকে, তোমার ছোট ভাই তোমার থেকে কি শিখছে, বা শিক্ষকের কাছ থেকে কি শিখছে, অর্থাৎ সোশ্যাল ইন্টারাকশনের মাধ্যমে কিভাবে শিখছে। সামাজিক মিথস্ক্রিয়া, সামাজিক মিথস্ক্রিয়া, সোশ্যাল ইন্টারাকশন। যদিও পিয়াজে কিন্তু এই জিনিসটাকে অতটা গুরুত্ব দেয়নি, সামাজিক মিথস্ক্রিয়াকে অতটা গুরুত্ব দেননি কিন্তু পিয়াজে। তারপর তোমার হচ্ছে ইকুইলিব্রিয়াম বা যেটা আমরা বলি ভারসাম্য, ঠিক আছে? এই জিনিসগুলো এবার আমরা একে একে শিখবো, বিভিন্ন স্টেজগুলো আমরা দেখবো, তারপর আমরা কিছু কোশ্চেন আনসার করবো। সংবেদন চালকমূলক স্তর বা সেন্সরি মোটর স্টেজ, আমি একটু আগেই বললাম যে সেন্সরি মোটর স্টেজ মানে কি, যে এখানে একজন শিশু কি করবে, তার যে সেন্সরি অর্গান রয়েছে, বিভিন্ন অর্গান রয়েছে বা বিভিন্ন ইন্দ্রিয় রয়েছে, সেই ইন্দ্রিয়গুলো চোখ, কান, নাক, এগুলো সঞ্চালনের মাধ্যমে কি করবে, জ্ঞান লাভ করবে, বা তার কগনিটিভ ডেভেলপমেন্টটা হবে। এই সময় যখন 0 থেকে 2 বছর বয়সের থাকে, 0 থেকে 2 বছর, ইন্দ্রিয়ের ব্যবহার এবং ইন্দ্রিয়ের সঞ্চালন এর মাধ্যমেই কি করবে, একজন শিশু কিন্তু শিখবে। এখানে বেশ কিছু বৈশিষ্ট্য থাকে। 0 থেকে 2 বছর বয়সের শিশু যদি তোমার বাড়িতে থাকে, তুমি এগুলো এক্সপেরিমেন্ট করতেই পারো বাড়িতে বসে। আমার সবগুলো এক্সপেরিমেন্ট করা আছে মোটামুটি। বাড়িতে বসে করতেই পারো। যে সেন্সরি মোটর স্টেজে যারা থাকে, তাদের মধ্যে বেশ কিছু বৈশিষ্ট্য দেখা যায়। এই বৈশিষ্ট্যগুলো পরীক্ষায় জিজ্ঞেস করে। যে সংবেদন চালকমূলক স্তরে একজন শিশুর কি, কি বিশেষ, বিশেষ বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, এগুলো পরীক্ষায় কোশ্চেন দেয়। বৈশিষ্ট্যগুলো দিয়ে তোমাকে জিজ্ঞেস করবে, এটা পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি অনুযায়ী কোন বয়সের শিশুদের মধ্যে দেখা যায় বা কোন স্টেজের শিশুদের মধ্যে দেখা যায়। এই কোশ্চেনটা পরীক্ষায় আসে, এবারেও আসার চান্স আছে। দেখো, যখন সেন্সরি মোটর স্টেজের কথা বলছি, তাহলে প্রথম তোমাদের মনে রাখতে হবে
যে এদের মধ্যে একটা ইগোসেন্ট্রিজম কাজ করে। ইগোসেন্ট্রিজম, ঠিক আছে? ইগোসেন্ট্রিজম যাকে আমরা বলি আত্মকেন্দ্রিকতা বলি। আত্মকেন্দ্রিকতা। ইগোসেন্ট্রিজম বা আত্মকেন্দ্রিকতা কথার অর্থ হচ্ছে যে এরা এরা সবসময় কি করে? নিজেদের একটা জগৎ তৈরি করে ফেলে। বাইরে যে একটা জগৎ আছে এই কথাটা ভাবে না। তারা সবসময় নিজের চোখ দিয়ে যেটা দেখে সেটাই ঠিক মনে করে। নিজে যেটা বুঝছে সেটাই। তারা একটা আলাদা জগৎ সে সবার থেকে ক্রিয়েট করে রাখে। যেটা হচ্ছে তোমার ইগোসেন্ট্রিজম বলছি। অর্থাৎ নিজের দৃষ্টিভঙ্গিতেই সে যেটা দেখছে সেটাই। সে অন্যের দৃষ্টিভঙ্গিতে কিছু দেখতে পারছে না। এই সময় কিন্তু এদের মধ্যে আরেকটা জিনিস দেখতে পাই যে অবজেক্ট পার্মানেন্স বলি যেটাকে আমরা। সিটেটে বেশ ভালোই কোয়েশ্চেনটা আছে। অবজেক্ট পার্মানেন্স কোন স্টেজে শিশুদের দেখা যায়? তারপর হলো সেন্সরি মোটর স্টেজ। অবজেক্ট পার্মানেন্স কথাটা হচ্ছে বস্তুর স্থায়িত্ব। বস্তুর স্থায়িত্ব। এর বাংলা হচ্ছে বস্তুর স্থায়িত্ব। অবজেক্ট পার্মানেন্স। অবজেক্ট পার্মানেন্স বিষয়টাকে আমি বোঝাচ্ছি। তোমার সামনে যদি কোনো একটা বাচ্চা থাকে, সাপোজ তার হাতে তুমি একটা মোবাইল, ধরো তোমার সামনে একটা মোবাইল রাখা আছে। একটা ছোট্ট শিশু যার বয়স হচ্ছে 0 থেকে 2 বছরের মধ্যে। তুমি যদি মোবাইল তার সামনে রাখো, সে সেটাকে ধরার চেষ্টা করবে। তোমরা দেখেওছো বাড়িতে। ওটাকে ধরার চেষ্টা করবে। যেকোনো বস্তু তার সামনে যদি থাকে, সে ওটাকে ধরার চেষ্টা করবে। যেই তুমি ওটাকে সরিয়ে নেবে তার সামনে থেকে, সে ভাববে হয়তো ওই জিনিসটা আর নেই। আর দেখবে সে কিন্তু জেদও করছে না, বা সে ধরারও চেষ্টা করছে না, বা সে সেটাকে মনে করারও চেষ্টা করছে না। কোনো কিছুই করছে না। সামনে একটা বস্তু রেখে দাও, তৎক্ষণাৎ সে ধরার জন্য মরিয়া হয়ে যাবে। তুমি দূরে রাখলেও দেখবে দৌড়ে এসে সেটাকে ধরার চেষ্টা করবে। ঠিক আছে? ঠিক আছে? ধরো তুমি বিছানার উপরে কোনো একটা জিনিস রেখে দিলে, বাচ্চারা দেখবে বিছানায় কি করে? সেটা ধরার চেষ্টা করে। যেই তুমি সরিয়ে নেবে, ওই জিনিসটার কথা সে ভুলে যাবে। ঠিক আছে? ওই জিনিসটার কথাও ভুলে যাবে। এটাকে বলা হয় আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। এটাকে বলা হয় ইংরেজিতে আউট অফ সাইট, মানে কথাটার মানে হচ্ছে যে যা সামনে নেই তা মাথায়ও নেই। অর্থাৎ যে জিনিসটা তার সামনে রেখেছো, সেই জিনিসটা সে ধরার চেষ্টা করছে। ওর সামনে থেকে যেই সরিয়ে নেবে, সে ওই জিনিসটার কথা ভুলে যাবে। এটাকে বলা হয় আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। মানে যেই তুমি তার চোখের সামনে থেকে সরিয়ে নেবে, তার মাইন্ড থেকেও সেই জিনিসটা সম্পর্কে আর কোনো ধারণা থাকবে না। সে ভুলেই যাবে সেই জিনিসটার কথা। এটা বলা হয় অবজেক্ট পার্মানেন্স। অর্থাৎ কোনো জিনিসের যে স্থায়িত্ব আছে, এই বিষয়টা তাদের মাথায় থাকে না। তাদের মাথায় এটাই থাকে যে, যে জিনিসটা সামনে আছে তারই স্থায়িত্ব আছে। যে জিনিসটা সামনে থেকে চলে গেল সেটা আর এক্সিস্টই করে না। সেটা আর পৃথিবীতে নেই। এটাকে বলা হয় অবজেক্ট পার্মানেন্স। অর্থাৎ যখনই তার কাছ থেকে কোনো কিছু সরিয়ে নেবে, তারা মনে করবে সে আর নেই। এইজন্য দেখবে বাচ্চাদের সামনে তুমি মুখে হাত দেবে, ও দেখবে হাসতে শুরু করে। কেন বলতো? যখন মুখে হাত দেবে, মুখে হাত দিয়ে যেই হাতটা সরাবে, ও ভাববে যে তুমি হঠাৎ করে হয়তো অ্যাপিয়ার হলে। তুমি এতক্ষণ ছিলে না। এটা হলো অবজেক্ট পার্মানেন্স। একটা বাচ্চার সামনে দাঁড়াবে। দাঁড়িয়ে কি করে? তুমি তোমার নিজের মুখ ২ হাত দিয়ে ঢেকে নেবে। ও ভাববে কি তুমি আর নেই। তোমার এক্সিস্টেন্সই নেই। কারণ ওর মাথা থেকে ওটা সরেই যায়। যেই তুমি তোমার মুখ থেকে হাতটা সরাবে, ও ভাববে তোমার মুখটা হয়তো এখনই কোথা থেকে আসলো। আগে ছিল না। এইজন্য দেখবে বাচ্চারা হাসে। এটাকে বলে অবজেক্ট পার্মানেন্স। খুব ইন্টারেস্টিং জিনিস এগুলো। তাহলে এটাকে বলা হয় অবজেক্ট পার্মানেন্স বা বস্তুর স্থায়িত্ব। পরীক্ষায় কিভাবে কোয়েশ্চেন আসে যে কোন স্টেজের শিশুরা ইগোসেন্ট্রিক হয় বা কেন্দ্রিকতা হয়, ঠিক আছে? আত্মকেন্দ্রিকতা হয়। আর কোন বয়সের শিশুদের বা কোন স্টেজের শিশুদের মধ্যে অবজেক্ট পার্মানেন্স আমরা দেখতে পারি, ঠিক আছে? বা বস্তুর স্থায়িত্ব আমরা দেখতে পারি। এটা হবে তোমার সেনসরি মোটর স্টেজ, ঠিক আছে? এরপর দেখো আর কি হয়? এরা এই সময় কি করে? গোল ডিরেক্টেড বিহেভিয়ার করে। অর্থাৎ লক্ষ্য নির্দিষ্ট বিহেভিয়ার। লক্ষ্য নির্দিষ্ট বিহেভিয়ার কথার অর্থ হচ্ছে যখনই তুমি তার সামনে কোনো জিনিস রাখবে দেখবে, ওটাকে ধরার জন্য সে ছুটে আসবে। যেকোনো জিনিস তুমি তার সামনে রাখো সেটাকে ধরার জন্য ছুটে আসবে। এটা বলে গোল ডিরেক্টেড বিহেভিয়ার। সামনে যেটা পাবে সেটাকে ধরার জন্য ছুটে আসবে। ঠিক আছে? তারপর দেখো এই সময় কি হয়? শিশুর ইন্দ্রিয়, শিশু যে ইন্দ্রিয়, ঠিক আছে? এটাই তার শিক্ষক। ঠিক আছে? এটাই তার শিক্ষক। অর্থাৎ ইন্দ্রিয়ের মাধ্যমেই সবকিছু শেখে। এই সময় শেখে। এই মোটামুটি সেনসরি মোটর স্টেজ সম্পর্কে ধারণা। নেক্সট এবার আমরা চলে যাচ্ছি যে প্রি অপারেশনাল স্টেজ, ঠিক আছে? প্রি অপারেশনাল স্টেজ বা প্রাক সক্রিয়তার স্তর বলি আমরা এটাকে। স্পেলিংটা ভুল আছে বাংলায়। প্রাক সক্রিয়তার স্তর যেটা ২ বছর থেকে ৭ বছর পর্যন্ত। একবারে কোয়েশ্চেন এটা জিজ্ঞেস করেছিল। প্রাক সক্রিয়তার স্তর কত বছর থেকে? ২ থেকে ৭ বছর বয়স পর্যন্ত প্রাক সক্রিয়তার স্তর। প্রাক সক্রিয়তা স্তরে এসে বেশ কিছু ডেভেলপমেন্ট আমরা দেখতে পাই। যেটা সেনসরি মোটর স্টেজে ছিল না। সেই জিনিসগুলো আমরা তোমার প্রি অপারেশনাল স্টেজে এসে দেখতে পাই। ঠিক আছে? প্রি অপারেশনাল স্টেজে এসে তোমরা দেখবে যে একটা শিশুর মধ্যে কোন বৈশিষ্ট্যগুলো জাগ্রত হয় বা কোন বিকাশগুলো হয়। একটা শিশু তোমার সর্বপ্রাণবাদ বলা হয় এটাকে। যে প্রত্যেকটা জিনিসকে সর্বপ্রাণবাদ, অর্থাৎ যেকোনো জিনিসকে সজীব বলে মনে করা। যেকোনো জিনিসকে সজীব বলে মনে করা। ঠিক আছে? সর্বপ্রাণবাদ যেটাকে অ্যানিমিজম বলি আমরা। সর্বপ্রাণবাদ যে যেকোনো জিনিসকে তারা সজীব বলে মনে করে। সাপোজ ধরো হাঁটতে, হাঁটতে কোথাও একটা লেগে গেল। সাপোজ কোথাও হোঁচট খেলো বা দরজার পাল্লায় লেগে গেল। অনেক সময় হয় না? বা তোমার জানালার পাল্লায় লেগে গেল। তো দেখবে সাথে, সাথে তুমি যখন জানালার পাল্লাটাকে মারবে,
ও খুশি হয়ে যাবে। ও কান্না বন্ধ করে দেবে। কারণ কি ও ভাববে যে জানলার পাল্লা বা দরজার পাল্লা বা তোমার খাট এগুলোও কিন্তু একটা সজীব জিনিস মনে করবে। তাদেরও জীবন আছে এরকম মনে করবে। এইজন্য যখনই কোথাও হোঁচট খায় বা কোথাও লেগে গেলে তুমি যদি ওই জিনিসটাকে মারো তার সামনে কান্না থেমে যায়। কারণ কি? কারণ হচ্ছে এই বয়সের শিশুদের মধ্যে একটা থাকে সেটা হচ্ছে তোমার অ্যানিমিজম বলি যে যেকোনো জিনিসকে সজীব বলে মনে করা। খাট বলো, দরজা বলো, আর যেকোনো জানালা বলো, সবকিছুকে তার কি বলে মনে হয়? মনে হয় যেন সবকিছুর মধ্যেই জীবন আছে। এটা ১ম মনে হয়। ২ বছর বয়সের দিকে এরকমটা মনে হয়। কিন্তু ধীরে, ধীরে যত বড় হয় এই জিনিসগুলো ধীরে, ধীরে নষ্ট হতে থাকে। ১ম দিকে তার মনে হয় যে সব জিনিসই সজীব। ২ বছর বয়সের দিকে যখন থাকে তখন মনে হয় সব জিনিসই সজীব। তারপর আরেকটু যখন বড় হয় তখন তার মনে হয় যে যারা চলাফেরা করতে পারে তারাই শুধু সজীব, বাকি সব নির্জীব। যারা চলাফেরা করতে পারে তারাই শুধু সজীব, বাকি সবাই নির্জীব। আরেকটু যখন বড় হয় তখন মনে হয় যে যারা নিজে থেকে চলতে পারে তারা হচ্ছে সজীব। আরেকটু যখন বড় হয় তারপর তখন তাদের মধ্যে একটা ডেভেলপমেন্ট আসে এবং তারা বুঝতে শিখে যে জীবজগৎ কোনটা আর কোনটা কার মধ্যে জীবন নেই। এই জিনিসগুলো পরের থেকে শিখতে পারে। ঠিক আছে? তাহলে এটাকে বলে সর্বপ্রাণবাদ। নেক্সট যেটা হয় এদের মধ্যে যে বিকাশটা হয় ২ থেকে ৭ বছর বয়সের শিশুদের মধ্যে সেটা হচ্ছে বাস্তববাদ। যেটাকে আমরা রিয়ালিজম বলি। রিয়ালিজম বা বাস্তববাদ। এই বৈশিষ্ট্যগুলো দিয়ে পরীক্ষায় কোয়েশ্চেন আসে যে এই বৈশিষ্ট্যগুলো কোন স্তরে দেখা যায়। রিয়ালিজম বা বাস্তববাদ বলতে আমরা কি বুঝি? রিয়ালিজম বা বাস্তববাদ বলতে সেন্সরি মোটর স্টেজে কি করতো? শিশুরা সবসময় ভাবতো যে তারা যেটা ভাবছে সেটাই ঠিক। তাদের একটা আলাদা জগৎ, তারা বাইরের জগৎ সম্বন্ধে তাদের কোনো ধারণাই ছিল না। বাইরের জগৎ সম্বন্ধে তাদের কোনো ধারণাই থাকে না। কিন্তু এখানে এসে এরা কিন্তু এই জিনিসটা বুঝতে শিখে। যখন বাস্তববাদ চলে আসে, ঠিক আছে? তখন এই জিনিসটা কিন্তু বুঝতে শিখে যে নিজেদের একটা জগৎ আছে। আর এই জগতের বাইরেও কিন্তু একটা জগৎ আছে। ঠিক আছে? এই ধারণাটা ২ থেকে ৭ বছর বয়সের শিশুদের মধ্যে আসে। এরপর দেখো এরপর দেখো কিন্তু আরেকটা জিনিস যে এই সময় এই জিনিসগুলো ডেভেলপ হলেও এর কিছু লিমিটেশনও রয়েছে। ঠিক আছে? এই সময় কিন্তু লজিক অতটা মাথায় আসে না। ঠিক আছে? অতটা যুক্তিপূর্ণ চিন্তাশীল মানে হয় না। লজিক অতটা তখনও কিন্তু হয় না। অর্থাৎ লজিকের অভাব থাকে। যেকোনো জিনিসের পিছনে যে যুক্তি, এই যুক্তি তারা খাটাতে পারে না। অর্থাৎ লজিকের অভাব থাকে। ঠিক আছে? লজিকের অভাব থাকে। তারপর রিভার্সিবিলিটি অভাব থাকে। অর্থাৎ বিপরীত প্রক্রিয়া তারা মনে রাখতে পারে না। বিপরীত প্রক্রিয়া মনে রাখতে পারে না বলতে, সাপোজ ধরো বাড়ি থেকে স্কুল তাকে তুমি যদি রেখে আসো, সে বাড়ি থেকে স্কুল হয়তো একা চলে যেতে পারছে। আবার স্কুল থেকে বাড়ি আসার সময় কিন্তু আর আসতে পারছে না, রাস্তা ভুলে যাচ্ছে। কারণ কি? সে রিভার্সিবিলিটি টা মনে রাখতে পারছে না। ঠিক আছে? এইজন্য দেখবে অনেকে কোনো জায়গায় গিয়ে হারিয়ে যায়। হারিয়ে যায় কারণ কি? যাওয়ার রাস্তাটা মনে থাকে বাচ্চাদের, আসার রাস্তাটা মনে থাকে না। অর্থাৎ এই বয়সের শিশুদের মধ্যে রিভার্সিবিলিটির যে ব্যাপারটা অতটা ডেভেলপ করে না। ঠিক আছে? ১ম দিকে রিভার্সিবিলিটির যে ব্যাপারটা অতটা ডেভেলপ করে না। অর্থাৎ ল্যাক অফ রিভার্সিবিলিটি দেখা যায়। অর্থাৎ বিপরীতমুখী প্রক্রিয়া যেটা, সেটা অতটা ডেভেলপ করে না। ওইজন্য স্কুল হয়তো যেতে পারছে, স্কুল থেকে আর ফিরতে পারছে না। অর্থাৎ যাওয়ার রাস্তা মনে থাকছে, কিন্তু আসার রাস্তাটা ভুলে যাচ্ছে। ঠিক আছে? এরপর দেখো এই বয়সের শিশুরা কি করে? একটা তোমার মেন্টাল অ্যাক্টিং করে। মেন্টাল অ্যাক্টিং, রূপক অভিনয়। ঠিক আছে? রূপক অভিনয়। রূপক অভিনয় বলতে কি বোঝায়? রূপক অভিনয় বলতে দেখবে বাচ্চারা অনেক সময় কি করে বাড়িতে দেখবে তোমার কান্নার ভান করে। এমনি কাঁদার ভান করে। ঠিক আছে? অনেক সময় দেখবে শুয়ে গিয়ে শুয়ে যায়, শুয়ে ঘুমের ভান করে। তাহলে এগুলোকে বলা হয় রূপক অভিনয়। ঠিক আছে? মেন্টাল অ্যাক্টিং। তাহলে এটা করে কিন্তু বাচ্চারা। তারপর তোমার এই সময় ডিলেড ইমিটেশন বলে একটা কথা হয়। যেটাকে আমরা বলি বিলম্বিত অনুকরণ। বিলম্বিত অনুকরণ বা ডিলেড ইমিটেশন। আচ্ছা বিলম্বিত অনুকরণ কথাটার অর্থ কি? বিলম্বিত কথাটার অর্থ হচ্ছে দেরি করা। আর অনুকরণ মানে তো জানো নকল করা। তাহলে দেরি করে নকল করা কথাটার অর্থ কি? বা বিলম্বিত অনুকরণ বলতে আমরা কি বুঝি? বিলম্বিত অনুকরণ কথাটার অর্থ হচ্ছে যে সাপোজ তুমি শিশুর সামনে কোনো একটা বাচ্চার সামনে কোনো একটা কাজ করলে, ঠিক আছে? ওই কাজটা ওরা লক্ষ্য করে। ঠিক আছে? ওই কাজটা ওরা লক্ষ্য করে। ওই কাজটা লক্ষ্য করে তার প্রতিফলন দেখবে তুমি কয়েকদিন পর দেখতে পাচ্ছ। ঠিক আছে? কয়েকদিন পর দেখতে পাচ্ছ। সাপোজ তুমি বাচ্চার সামনে শাড়ি পরছো। ঠিক আছে? শাড়ি পরছো। ও তোমাকে শাড়ি পরতে দেখেছে। শাড়ি পরতে দেখে তুমি দেখছো ৩-৪ দিন পর বা ৫ দিন পর ও একটা গামছা শাড়ির মতো করে পরে বেরিয়ে চলে এসেছে। তাহলে এটা হলো বিলম্বিত অনুকরণ, ডিলেড ইমিটেশন। তুমি হয়তো লিপস্টিক লাগিয়েছো বা মেকআপ করেছো তার সামনে। অন্য একদিন দেখলে সে গালে মুখে লিপস্টিক মেখে চলে এসেছে। কারণ তোমাকে ও দেখেছে, ইমিটেশন করেছে। তোমাকে সামনে দেখেছে, ওটা দেখেও অনুকরণ করেছে। অনুকরণ করেছে বাট সেটা কয়েকদিন পর তার প্রতিফলন দেখাচ্ছে। এটাকে আমরা বিলম্বিত অনুকরণ বলি বা ডিলেড ইমিটেশন বলি। ঠিক আছে? বা দেখবে কোনো তুমি জায়গায় ঘুরতে নিয়ে গেলে, ধরো চিড়িয়াখানায় নিয়ে গেছো। সেখানে বাঘ দেখেছে। বাঘকে আওয়াজ করতে দেখেছে। সে আওয়াজটা সে মাথায় রাখে। বাড়ি এসে দেখা গেলো ৩-৪ দিন পর সে বাঘের মতো করে আওয়াজ করছে, নকল করছে। তাহলে এগুলোকে বলে ডিলেড ইমিটেশন বলা হয় বা তোমার বিলম্বিত অনুকরণ বলা হয়। এই সময় আরেকটা বৈশিষ্ট্য দেখতে পাই যেটা আমরা বলি কৃত্রিমতা। এটা বলা হয় কৃত্রিমতা বলা হয়, আর্টিফিশিয়ালিটি। কৃত্রিমতা বা আর্টিফিশিয়ালিটি বলতে কি বোঝায়? যে এই সময় শিশুরা মনে করে যে যেকোনো জিনিসই মানুষের তৈরি।
যে কোনো জিনিসই মানুষের তৈরি। তুমি তার সামনে কোনো একটা জিনিস রাখবে, ধরো সাপোজ মোবাইল রেখেছো, মোবাইলটা রেখে যদি তোমাকে জিজ্ঞেস করে এটা কে তৈরি করেছে? হয়তো তোমাকে বলে দিবে বাবা তৈরি করেছে বা বলে দিবে মা তৈরি করেছে। তার মাথায় যে আসবে কোনো একজন মানুষের কথা বলে দেবে। বেসিক্যালি মা-বাবার কথাই সবাই ১ম বলে। এটা বলে দিবে। কারণ কি? কারণ শিশুরা এই সময় মনে করে যে যেকোনো জিনিসই কে তৈরি করেছে? মানুষ তৈরি করেছে। চাঁদ কে তৈরি করেছে? মানুষ তৈরি করেছে। সূর্য কে তৈরি করেছে? মানুষ তৈরি করেছে। এটা হচ্ছে আর্টিফিশিয়ালিটি, যেটা আমরা কৃত্রিমতা বলি। ঠিক আছে? এই সময় তোমার লজিক বা যুক্তি ক্ষমতা সেরকম হয় না। এই সময় তারা যে লজিক দেয় সেগুলো সব অযৌক্তিক হয়, ইললজিক্যাল হয়। কিরকম অযৌক্তিক হয়? তারা যেকোনো জিনিসের পেছনে যুক্তি দেওয়ার চেষ্টা করে, বাট যুক্তি যেটা দেয় সেটা অযৌক্তিক হয়। ঠিক আছে? তুমি যদি তাকে জিজ্ঞেস করো যে, "সূর্য থেমে আছে কেন?" তাহলে বলবে, "এটা হচ্ছে লাল বলে বা হলুদ বলে।" ঠিক আছে? সূর্য কেন থেমে আছে তার এক্সপ্লানেশন দেবে। এটা থেমে আছে বলে। ঠিক আছে? তুমি যদি জিজ্ঞেস করো যে, "সূর্য কেন আকাশ থেকে পড়ে যাচ্ছে না বা চাঁদ কেন আকাশ থেকে পড়ে যাচ্ছে না, নক্ষত্রগুলো কেন পড়ে যাচ্ছে না?" তোমাকে হয়তো অ্যান্সার করে দিবে যে, "এটা খুব গরম বলে।" একটা অযৌক্তিক তোমাকে সবসময় দেখাবে। ঠিক আছে? তার মানে এই সময় যুক্তি ক্ষমতার কিন্তু বিকাশ হয় না। এ সময় যুক্তি ক্ষমতার বিকাশ কিন্তু হয় না। ঠিক আছে? এ সময় কি হয়? আরেকটা তো বললাম বিপরীতটা বুঝতে পারে না। বিপরীতটা বুঝতে পারে না এর একটা উদাহরণ আরেকটা দিচ্ছি। সাপোজ ধরো ২ + ৩ = কত? ৫, ঠিক আছে? ২ + ৩ = ৫ হয়। এবার যদি আমি বলি যে ৫ - ৩ = ২, তাহলে এটা তারা বুঝতে পারে না। অর্থাৎ রিভার্সিবিলিটি যে ব্যাপারটা অতটা ডেভেলপ হয় না, যেটা আগেও আমি একবার ডিসকাস করলাম। তবে একটা জিনিস মাথায় রাখবে, এই যে এজ গুলো বলছি, এই এজ গুলো ভ্যারি করে। এইজন্য ভ্যারি করে কারণ এই যে স্টেজ গুলো বলা হয়েছে এগুলো অনেকদিন আগের। ঠিক আছে? এখনকার বাচ্চারা খুব মানে তোমার অ্যাডভান্স। সবকিছু আগে শিখে নেয়। ঠিক আছে? কাজে মনে যদি কল্পনা করো পড়ানোর সাথে, তাহলে ২ বছর কম ধরেই কল্পনা করবে। ঠিক আছে? ১-২ বছর কম ধরে কল্পনা করবে। নাহলে মিলবে না। ঠিক আছে? এখন বাচ্চারা খুব অ্যাডভান্স। দেখা গেলো আমি পড়াচ্ছি আর তোমরা মনে তোমাদের বাচ্চাদের কথা খেয়াল করছো। তোমাদের বাড়িতে যারা বাচ্চা আছে তাদের কথা খেয়াল করছো। দেখছো মিলছে না। ১-২ বছর কমিয়ে মিলাবে, মিলবে। কারণ এখনকার বাচ্চারা হ্যাঁ যা স্যার হয়েছে, একদম। ওইজন্য বললাম। অনেক সময় হয় না আমরা রিলেট করার চেষ্টা করি। যা পড়ি সেটাকে রিলেট করার চেষ্টা করি। দেখা গেলো আমি পড়াচ্ছি তোমরা রিলেট করছো, তোমাদের বাচ্চাদের সাথে মিলছেই না। ওইজন্য বললাম ১-২ বছর কমিয়ে ধরো, মিলবে। হ্যাঁ স্যার ওটাই ভাবছি এতক্ষণ। আমার বাড়িতে অনেক বাচ্চা তো, আমার এগুলো সব টেস্ট করা আছে। প্রত্যেকটা জিনিসই তোমার বাড়িতে টেস্ট করে পেয়ে যাবে রেজাল্ট। সাথে রেজাল্ট পেয়ে যাবে। এবার দেখো পরবর্তী স্টেজে আমরা চলে আসছি তোমার মূর্ত সক্রিয়তার স্তর। যেটা বলছি কংক্রিট অপারেশনাল স্টেজ। কংক্রিট অপারেশনাল স্টেজ বলছি এটাকে আমরা। দেখো কংক্রিট অপারেশনাল স্টেজে কি হয়? একটা কথা এখানে ১ম এই হিন্টস দিয়ে দিয়েছি তোমাদের। যে মূর্ত সক্রিয়তার স্তর। মূর্ত কথাটা কি জিনিস আমি অলরেডি ডিসকাস করে দিই। ১ম ক্লাসে অনেকবার মূর্ত জিনিসটাকে বোঝানো হয়েছে। মূর্ত কথাটা হচ্ছে কংক্রিট। অর্থাৎ যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে। যাদের স্থায়িত্ব রয়েছে, এক্সিস্টেন্স রয়েছে যে জিনিসগুলো, ম্যাটেরিয়ালিস্টিক এক্সিস্টেন্স রয়েছে, তাদেরকে আমরা কংক্রিট জিনিস বলি। তাহলে মূর্ত সক্রিয়তা স্তরে বৈশিষ্ট্য কি? ঠিক আছে? মূর্ত সক্রিয়তা স্তরের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এরা মূর্ত জিনিসের মাধ্যমে যেকোনো বিষয়কে বুঝতে পারে। বিমূর্ত জিনিসের মাধ্যমে জিনিসটাকে ধরতে পারে না। মূর্ত জিনিসের মাধ্যমে ধরতে পারে। ঠিক আছে? তুমি ৩ ভাই বোনকে একসাথে দাঁড় করিয়ে দাও। দাঁড় করিয়ে জিজ্ঞেস করো, সাপোজ ওর ৩ জনের নাম A, B, C। তুমি বললে A হচ্ছে B এর থেকে বড়, B হচ্ছে C এর থেকে বড়। ঠিক আছে? A হচ্ছে B এর থেকে বড়, B হচ্ছে C এর থেকে বড়। ওর চোখের সামনে যদি ওরা থাকে ও বলে দেবে কে বড়। কিন্তু ওরা যদি না থাকে, তুমি যদি নাম ধরে বলো, ৩ টে তুমি আরবিট্রারি নাম নাও, নাম নিয়ে তাদেরকে বলো, ও আর ধরতে পারবে না। রাম শ্যামের থেকে বড়, শ্যাম যদুর থেকে বড়, এরকম কিছু বলে দিলে ও আর ধরতে পারবে না। তার মানে কি? ওর সামনে যদি কেউ প্রেজেন্ট থাকে, অর্থাৎ মূর্ত যেটাকে বলছি, সামনে যদি প্রেজেন্ট থাকে তাহলে ও বলে দিতে পারছে। সামনে যখন প্রেজেন্ট থাকছে না, বলতে পারছে না। সাপোজ ৩ টে তুমি বল নিয়ে নিলে। ঠিক আছে? এরকম বল নিলে। ঠিক আছে? ঠিক আছে? বললে যে, "এ বলটা বি এর থেকে বড়, বি আবার সি এর থেকে বড়। কোনটা বেশি বড় বলো?" ও বলে দেবে দেখে। কিন্তু এগুলো যদি না থাকে আর তুমি যদি বলো যে, "এ, বি, সি ৩ টে বল, এ বি এর থেকে বড়, বি সি এর থেকে বড়।" তাহলে বলো কে সবথেকে বড়? কোন বলটা? বলতে পারবে না। তার মানে মূর্ত সক্রিয়তা স্তরে মূর্ত অবজেক্ট যদি তার সামনে রাখো, তাহলে সে ধারণাটা খুব ভালোভাবে বুঝতে পারে। ঠিক আছে? আরেকটা বিষয় কি? আরেকটা বিষয় হচ্ছে এগুলো পরীক্ষায় কোয়েশ্চেন আসে কিন্তু। ঠিক আছে? ভালো করে খেয়াল করবে। তারপর দেখো, মূর্ত সক্রিয়তা স্তরে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ভেরি ইম্পোর্টেন্ট এবং পরীক্ষায় এগুলো খুব আসে। সেটা হচ্ছে কনজারভেশন। কনজারভেশন বলি আমরা। কনজারভেশন যেটাকে আমরা বলি সংরক্ষণ। সংরক্ষণ বলি। কনজারভেশন বা সংরক্ষণ এই প্রপার্টিটা কিন্তু আসে। কোন স্টেজে? মূর্ত সক্রিয়তার স্তরে। বাট প্রি অপারেশনাল স্টেজে কিন্তু এটা আসে না। এর আগের যে স্টেজটা তোমরা পড়লে প্রি অপারেশনাল স্টেজ, ওখানে কিন্তু এই জিনিসটা আসে না। কনজারভেশন প্রপার্টিটা কি জিনিস? সাপোজ ধরো ২ টো কাপ আছে। ঠিক আছে? ২ টো কাপের মধ্যে একটা ধরো ছোট, একটা বড়। বাচ্চাদের বাড়িতে চা দেবে, চা খেতে দেবে। দেখবে সবসময় বড় কাপটা নেওয়ার চেষ্টা করে। সবসময় বড় কাপটা নেওয়ার চেষ্টা করে। ছোট কাপটা নেবে না। তুমি যদি এরকম করো যে একই পরিমাণ চা, ঠিক আছে? বড় কাপে দিয়েছো, একটা ছোট কাপে দিয়েছো। আচ্ছা এটাকে সরু মোটা করে দেখাই। সাপোজ ধরো এটা হচ্ছে সরু গ্লাস একটা। ঠিক আছে? সরু গ্লাস।
আর একটা গ্লাস আছে সাপোজ ধরো এরকম চওড়া, ঠিক আছে? দুটোতে একই পরিমাণ তুমি চা দিয়েছো, ঠিক আছে? তাহলে দেখবে যে গ্লাসটা বড় আছে সেই গ্লাসটা চাটা ওরা নেবে। এটা হচ্ছে ওদের বৈশিষ্ট্য। কোন স্টেজে এটা বৈশিষ্ট্য? এটা প্রি অপারেশনাল স্টেজে, ঠিক আছে? কারণ কি? তাদের মধ্যে সংরক্ষণ প্রপার্টিটা তৈরি হয় না। ওরা বুঝতেই পারে না যে দুটোতে একই রকম চা আছে। এটা কিন্তু এই স্তরের বৈশিষ্ট্য নয়। এটা হচ্ছে প্রি অপারেশনাল স্টেজে। তারা ওই স্তরে গিয়ে কিন্তু সংরক্ষণ ব্যাপারটা বুঝতে পারে না। যে দুটোতেই একই পরিমাণ চা আছে এটা বুঝতে পারে না। তারা মনে করে যে যেটা লম্বা এবং বড় সেটাতেই বেশি চা আছে। এটা তারা মনে করে। অর্থাৎ কনজারভেশন প্রপার্টিটা বা সংরক্ষণের যে ব্যাপারটা, এই ব্যাপারটা তাদের মধ্যে আসে না প্রি অপারেশনাল স্টেজে। কিন্তু এই কংক্রিট অপারেশনাল স্টেজে বা মূর্ত সক্রিয়তা স্তরে এই সংরক্ষণ প্রপার্টিটা চলে আসে। তারা কিন্তু বুঝতে পারে যে যেহেতু দুটো কাপেই সমপরিমাণ চা আছে, কাজে যেকোনো একটা কাপ নিলেই চলবে। ঠিক আছে? দেখবে দুটো ভাই যদি থাকে, ঠিক আছে? দুটো ভাই যদি থাকে, যার বয়স ধরো ৭ এর নিচে আর একজন ৭ এর উপরে, তাদের দুজনে একসাথে চা খেতে গিয়ে দেখবে ঝামেলা লাগায়। দুজনেই বড়টা নেয়ার চেষ্টা করে। তার মধ্যে পরের থেকে দেখবে যে বেশি বড় সে ছোটটাই নেয়, আর যে ছোট সে বড়টাই নেয়। জেদ থামাতে পারে না। কারণ কি? যে বড় সে বুঝতে পারে যে দুটোই তো একই চা আছে। কাজে ১ম এ জেদ করলে পরে থেকে বুঝে যায় যে না ছোটটা নিলেও চলবে। চা তো সমানই আছে। কিন্তু যে ছোট আছে সে কিছুতেই মানতে চায় না। তাকে বড়টাই দিতে হবে। নাহলে কান্নাকাটি শুরু করে দেয়। কারণ কি? তার মধ্যে এই কনজারভেশন প্রপার্টি বা সংরক্ষণের যে ব্যাপারটা এই জিনিসটা তার মধ্যে থাকে না। অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের যে ব্যাপারটা এই জিনিসটা তার মধ্যে থাকে না। তারপর দেখো এই জিনিসটা কিভাবে আসে তাদের মধ্যে? কারণ তারা জানার চেষ্টা করে যে চা তো একই। দুটোতেই তো ঢালা হয়েছে সমানভাবে। তাহলে দুটোতেই একই রকম চা থাকবে। এইভাবে তারা মানে বোঝার চেষ্টা করে নিজের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে। যুক্তি তর্ক দিয়ে ওরা অলরেডি একটা কনক্লুশন এ চলে আসে যে না দুটোতেই সমান চা আছে যেকোনো একটা কাপ নেওয়া যাবে। এটা কংক্রিট অপারেশনাল স্টেজে বাচ্চাদের মধ্যে চলে আসে। ঠিক আছে? ২ নম্বর দেখো এরা ক্লাসিফিকেশন শিখে যায়। অর্থাৎ শ্রেণীবিভাগ করতে শিখে। এরা শ্রেণীবিভাগ করতে শিখে। ঠিক আছে? ছোট বড় তুমি জিনিস দাও। ছোট বড় জিনিস দিয়ে তুমি তাদেরকে ছোট থেকে বড় হিসেবে সাজাতে বলো। বড় থেকে ছোট হিসেবে সাজাতে বলো। তারা কিন্তু সাজাতে পারে। অর্থাৎ ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগ এই জিনিসগুলো চলে আসে কিন্তু তোমার কংক্রিট অপারেশনাল স্টেজে যেটা কিন্তু আগের স্টেজগুলোতে থাকে না। তাহলে শ্রেণীবিভাগ করতে শিখে যায়। যেকোনো জিনিস তুমি তাদেরকে দাও সেগুলোকে শ্রেণীবিভাগ করতে শিখে যায়। ছোট বড় থেকে এ করতে শ্রেণীকরণ করা শিখে যায়। এর সাথে তোমরা আরেকটা জিনিস মনে রাখবে সেটা হচ্ছে যেকোনো জিনিস অর্ডারে সাজানো। যেটা আমরা ক্রম পর্যায় বলি। ক্রমপর্যায়, ঠিক আছে? ছোট থেকে বড় সাজানোর ব্যাপারটা যেটা আমরা ক্রমপর্যায় দিয়ে বলব। যে তুমি যেকোনো জিনিস দিয়ে দাও, যেকোনো জিনিস। ধরো ১০ টা জিনিস এমনভাবে দিলে যে কিছু ছোট রয়েছে, কিছু বড় রয়েছে এবার মিলিয়ে এ করলে তাদেরকে যদি সাজাতে বলো কোনো একটা অর্ডারে তারা ঠিক সাজিয়ে দিবে। অর্থাৎ সিরিয়েশন বা ক্রমপর্যায় এ সময় কিন্তু চলে আসছে। ক্রমপর্যায় অর্থাৎ শ্রেণীবিভাগ করে তার ক্রমপর্যায় কিন্তু করতে পারে। একটা হচ্ছে শ্রেণীকরণ বলছি। শ্রেণীকরণ কথাটার অর্থ হচ্ছে যে শ্রেণীকরণ কথা হচ্ছে যে কোনো একটা বৈশিষ্ট্যের ভিত্তিতে বা কোনো একটা সাদৃশ্যের ভিত্তিতে কোন জিনিসগুলোকে যখন আমরা এক জায়গায় করব, অনেকগুলো জিনিসের মধ্যে, তখন সেটাকে শ্রেণীকরণ বলব। উদাহরণ দিয়ে বলি তাহলে বুঝতে পারবে। সাপোজ ধরো তুমি কোনো একটা শিশুকে ধরো ১০ টা তুমি প্লাস্টিকের বল দিলে, যার কালার হচ্ছে লাল। প্লাস্টিকের লাল কালারের বল দিয়েছো, ঠিক আছে? তারপর তুমি তাকে জিজ্ঞেস করছো যে লাল কালারের বল বেশি আছে? ১০ টা এরকম বল দিয়েছো। ১০ টা বল দিয়েছো, ১০ টা বল কিরকম? লাল বল দিয়েছো, ঠিক আছে? এবার কি করলে এর সাথে তুমি ওকে ৫ টা দিলে সাদা বল। ঠিক আছে? লাল বল দিয়েছো, সাদা বল। টোটাল কটা বল দিয়েছো? ১৫ টা বল। ১৫ টা বল হচ্ছে কিসের? প্লাস্টিকের। ৫ টা সাদা, ১০ টা হচ্ছে লাল। এরপর তুমি তাকে যদি জিজ্ঞেস করো যে, "লাল বল বেশি আছে নাকি প্লাস্টিকের বল বেশি আছে?" সে আনসার করবে কি? লাল বল বেশি আছে নাকি আছে? তাহলে প্রাক সক্রিয়তা স্তরে যারা থাকে, তারা কি আনসার করবে জানো তো? বলবে যে লাল বল বেশি আছে। কিন্তু যারা মূর্ত সক্রিয়তা স্তরে চলে আসে, তারা বলবে যে প্লাস্টিকের বলই বেশি আছে। ঠিক আছে? প্লাস্টিকের বল বেশি আছে। প্লাস্টিকের বল তো ১৫ টা। তার মধ্যে লাল হচ্ছে 10 টা, সাদা হচ্ছে 5 টা। কিন্তু প্রি অপারেশনাল স্টেজের শিশুরা যদি হয়, তারা বলবে না লাল বল বেশি আছে। কারণ ওদের মাথায় তখন কি খেয়াল থাকে? লাল এবং সাদাটা খেয়াল থাকে। যে সাদা তো কম আছে, লাল বেশি, তাহলে লাল বল বেশি। প্লাস্টিকের কথা যে বলা হয়েছে, এই ব্যাপারটা তারা মাথায় নিয়ে আসতে পারে না। অর্থাৎ শ্রেণীকরণটা তারা ঠিকমতো করতে পারে না। এই সময় নাম্বার কনসেপ্ট ডেভেলপ হয়ে যায়। ঠিক আছে? নাম্বারের যে ধারণা, নাম্বারের ব্যবহার নাই, নাম্বারের যে ধারণা, সেই নাম্বারের ধারণাটা ঠিকঠাক হয়ে যায়। একটা বল বলো, একটা ব্যাট বলো, একটা টেবিল বলো। তো এই জিনিসগুলো তারা বুঝতে শিখে যায় তখন। যে একের অর্থ হচ্ছে এক যে কোনো একটা জিনিসের ইউনিট, এটা তারা বুঝতে শিখে। বা প্রি অপারেশনাল স্টেজে ১ বলতে ১ এর মিনিংটা কি এটা তারা বুঝতে পারে না। ১, ২, ৩, ৪ এরকম বুঝতে পারে। কিন্তু ১ যে একটা ইউনিট অর্থাৎ একটা টেবিল মানে ১ একটা ইউনিট হিসাবে ব্যবহার হচ্ছে। একটা বল মানে ১ কথাটা এখানে বলের ইউনিট হিসাবে ব্যবহার হচ্ছে। এই জিনিসটা অর্থাৎ সংখ্যার যে ধারণা কনসেপ্টটা এটা তাদের মধ্যে চলে আসে। কিন্তু যুক্তির যে পরিপূর্ণ বিকাশ এটা কিন্তু এখনো আসেনি। এখনো কিন্তু যুক্তির পরিপূর্ণতা আসেনি। এখন যে যুক্তিটা এসছে, এখন যতটুকু যুক্তি এসছে এদের মধ্যে সেটা কিন্তু রিজিড। অতটা ফ্লেক্সিবল নাই, অতটা মুক্ত এতে চিন্তা তারা করতে পারে না। যুক্তি এসছে। যুক্তির তোমার এখানে এন্ট্রি হয়েছে।
কিন্তু অতটা ডেভেলপ হয়েতে নয়, একবারে রিজিড, মানে এক জায়গায় ফিক্সড। কিন্তু এরপরে যে স্টেজ রয়েছে, যেটা লাস্ট স্টেজ, সেটা হচ্ছে তোমাদের যৌক্তিক সক্রিয়তার স্তর, অর্থাৎ ফর্মাল অপারেশনাল স্টেজ। এই ফর্মাল অপারেশনাল স্টেজে এসে কিন্তু একজন শিশু অনেক কিছুই শিখে যায়। তখন বড় হয়ে যায়। বড় হয়ে গেলে তারা তখন আর অন্ধভাবে কোনো কিছু বিশ্বাস করে না। অন্ধভাবে কোনো কিছুই তারা আর বিশ্বাস করে না। এ সময় সবকিছু তারা যুক্তি দিয়ে বুঝতে চায়। ঠিক আছে? এ সময় তারা কি করে? যুক্তি দিয়ে যেকোনো জিনিসকে বুঝতে চায়। দেখো, সংবেদনশীল যেটা স্তর ছিল, সেন্সরি মোটর স্টেজ, ওখানে নিজের জগতেই তারা বাস করত। ঠিক আছে? ওই সময় তাদের বস্তুর স্থায়িত্ব থাকে না, বোধ থাকে না, সমাজ সচেতনতা বলে কিছু থাকে না। ওই সময় তারা সেন্সের মাধ্যমে যা কিছু শেখার শেখে। ঠিক আছে? প্রাক সক্রিয়তা স্তরে সাদৃশ্য, বৈসাদৃশ্য এই বিষয়গুলো বুঝতে পারলো। যেকোনো জিনিস পরিমাপের ব্যাপারটা তারা বুঝতে পারলো। যেকোনো জিনিসকে তারা সজীব বলে মনে করে প্রাক সক্রিয়তা স্তরে। ঠিক আছে? বিপরীতমুখী প্রক্রিয়া যেগুলো হয় সেগুলোকে তারা মনে করতে পারে না। ঠিক আছে? প্রাক সক্রিয়তা স্তরে। তারপর আমরা যেটা দেখলাম, তোমার মূর্ত সক্রিয়তার স্তরে এখানে হচ্ছে যুক্তি তোমার জাস্ট এন্ট্রি নিয়েছে, বাট অতটা রিজিড নয়। তার জন্য যুক্তির কথা যখন বলবে, তখন আমরা অ্যান্সার কোনটাকে নেব? ফর্মাল অপারেশনাল স্টেজ। কোনো কিছু যখন যুক্তি দিয়ে বলবে, তখন আমরা অ্যান্সারটা ফর্মাল অপারেশনাল স্টেজ করব কিন্তু। আগের স্টেজে যাব না। এই সময় অ্যাকচুয়াল যুক্তির যে বিকাশ, সেটা কিন্তু এই সময় হয়। এইজন্য দেখো নামই রয়েছে এর যৌক্তিক সক্রিয়তার স্তর। এই সময় কি করে? এতদিন বা এত বছর যেগুলো দেখলে, এরা সবাই মূর্ত জিনিসের উপর বেশি ডিপেন্ডেন্ট ছিল। মূর্ত জিনিস দিয়ে যেকোনো জিনিস ভালোভাবে বুঝতে পারত। কিন্তু এখন এই যৌক্তিক স্তরে এটাই কিন্তু ট্রান্সফার হয়ে যায় তোমার অ্যাবস্ট্রাক্ট ফর্মে। অ্যাবস্ট্রাক্ট ফর্মে। অ্যাবস্ট্রাক্ট কথার মানে হচ্ছে বিমূর্ত। যে কোনো জিনিস না দেখেও সেই জিনিস সম্পর্কে তোমার ধারণা করতে পারে, বুঝতে পারে। ঠিক আছে? যেমন ছোটবেলায় ম্যাথ শেখানোর জন্য তোমার বিভিন্ন মেটেরিয়ালস ইউজ করা হতো। ঠিক আছে? ম্যাথমেটিক্স শেখানোর জন্য হাতে কলমে কিছু করে দেখাতে হতো। বিভিন্ন অবজেক্টের সাহায্য নিতে হতো। বাট বড় যখন হয়ে যায়, ম্যাথমেটিক্স শেখানোর জন্য আর কিন্তু ওই ধরনের জিনিসগুলো লাগে না। মাথায়, মাথায় সেগুলো আমরা চিন্তা করতে পারি। ঠিক আছে? তো যে জিনিসগুলো চিন্তা বা যে জিনিসগুলো ধারণা, যে জিনিসগুলো আমরা মনে, মনে ভাবতে পারি, আমরা থিংকিং এর মাধ্যমেই সলভ করে নিতে পারি, সেগুলোকে আমরা বিমূর্ত বলব। যেমন ম্যাথমেটিক্স একটা টোটাল বিমূর্ত ব্যাপার, অ্যাবস্ট্রাক্ট নেচার ম্যাথমেটিক্সের। কারণ ওটাকে আমরা দেখতেও পাই না, ছুঁতেও পারি না। ঠিক আছে? কিন্তু মূর্তটা হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি, টাচ করতে পারছি। তাহলে এই যে চিন্তা ভাবনা বা যুক্তি, এটা কিন্তু তোমার বিমূর্ত হয়ে যায়। অর্থাৎ মূর্ত থেকে, এতক্ষণ মূর্ত ছিল সেটা এখন বিমূর্ত হয়ে যায়। অর্থাৎ বিমূর্ত চিন্তা ভাবনা তারা করতে পারে। এতক্ষণ যে চিন্তা ভাবনা করছিল, সেগুলো কিন্তু সামনে অবজেক্ট থাকলেই করছিল। এখন যে চিন্তা ভাবনাগুলো করবে সেগুলো হচ্ছে বিমূর্ত চিন্তা ভাবনা। তাহলে বিমূর্ত চিন্তা ভাবনা হচ্ছে যৌক্তিক স্তরের একটা ইম্পর্টেন্ট তোমার বৈশিষ্ট্য। ঠিক আছে? এই সময় যেকোনো জিনিসকে তারা কি করে? এক্সপেরিমেন্ট করে, পরীক্ষা-নিরীক্ষা করে ডিসিশন নেয়। ঠিক আছে? কোনো কিছু বললে তারা অন্ধভাবে বিশ্বাস করে না। পরীক্ষা-নিরীক্ষা করে, যাচাই করে। ঠিক আছে? যাচাই করে। কোনো একটা কাজ ধরো করবে, সেই কাজের সম্ভাবনা কি? কি রেজাল্ট হতে পারে? এই সম্ভাবনাটা তারা ধারণা করতে পারে। যেকোনো কাজ করার আগে তার পসিবিলিটি কি হতে পারে? তার আপকামিং রেজাল্ট কি আসতে পারে? এই সম্ভাবনাগুলো তারা করতে পারে। এই সময় কিন্তু যুক্তির বিকাশ হয়। যেটা যুক্তির বিকাশ হয়। বিমূর্ত চিন্তাভাবনা তোমার করতে পারে। ভবিষ্যৎ সম্পর্কে তারা একটা আইডিয়া করতে পারে। ভবিষ্যৎ সম্পর্কে তারা আইডিয়া করতে পারে। তাহলে এগুলো কারা করতে পারে? যাদের মধ্যে তোমার যৌক্তিক বিকাশ হয়। ঠিক আছে? ঠিক আছে? তারাই করতে পারে। যেকোনো প্রবলেম যখন সলভ করবে, যেকোনো প্রবলেম যখন সলভ করবে, এগুলো বলছি কারণ কি? এগুলো উদাহরণ দিয়ে পরীক্ষায় কোয়েশ্চেন আসে। যেকোনো প্রবলেম যখন তারা যুক্তি দিয়ে শিখবে, আর যদি পরীক্ষা অপশন দেয় যে কোনো একটা শিশু যেকোনো সমস্যাকে যুক্তির মাধ্যমে সমাধান করছে, পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সমাধান করছে, কোনো জিনিসকে সম্ভাবনার করতে পারছে, ভবিষ্যতে একটা আইডিয়া করতে পারছে, তাহলে এটা কোন স্টেজ? অবশ্যই মনে রাখবে এটা হচ্ছে ফরমাল স্টেজে। ঠিক আছে? ফরমাল অপারেশনাল স্টেজেই কিন্তু এটা সম্ভব। কারণ এই সময় শিশুরা অনেকটা ডেভেলপ হয়ে যায়। ঠিক আছে? এই ব্যাপারগুলো রয়েছে তোমার ফরমাল অপারেশনাল স্টেজে। এই সময় যত কিছু তোমার শিখেছে এতদিন ধরে, এই যে এতগুলো স্টেজ বললাম, এর আগে ৩ টে স্টেজ। এই ৩ টে স্টেজে যা কিছু শিখেছে, এই ৩ টে স্টেজের জ্ঞানকে তারা এক জায়গায় করে যেকোনো জিনিসকে এভিডেন্স এর মাধ্যমে বা প্রুফ সহকারে এনালাইসিস করে। প্রুফ সহকারে, অর্থাৎ এভিডেন্স এর সাহায্যে। এভিডেন্স ছাড়া, লজিক ছাড়া কোনো কিছু তারা বলতেই চায় না। ঠিক আছে? কোনো কিছু তারা বিশ্বাসও করতে চায় না। এটাকে বলা হয় হাইপোথেটিকো ডিডাকটিভ থিংকিং। হাইপোথেটিকো ডিডাকটিভ থিংকিং। হাইপোথেটিকো ডিডাকটিভ থিংকিং। ডিডাকটিভ থিংকিং। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো দেখতে পাই। অর্থাৎ যুক্তিটা এদের মধ্যে চলে আসে এই সময় টোটাল। এই যে স্টেজগুলো বললাম, এই স্টেজগুলোর নির্দিষ্ট কোনো তোমার নেই। যে এতটা স্টেজেই শুধুমাত্র এই জিনিসগুলো দেখা যায়, এর কোনো বাউন্ডারি নেই। এর এজগুলো কম বেশি হতে পারে। ঠিক আছে? এটা শিশুর উপর ডিপেন্ড করছে। তাহলে আরেকটা জিনিস এখানে শেখার আছে যে এই যে ডেভেলপমেন্টের স্তরগুলো দেখছি, এই ডেভেলপমেন্ট স্তরগুলোর একটা তাৎপর্য রয়েছে। ঠিক আছে? তাৎপর্য বলতে কি? সাপোজ ধরো আমি যদি বলি যে মূর্ত সক্রিয়তা, তাহলে এই সময় মূর্ত জিনিস দিয়ে কিন্তু তারা সব জিনিস ভালো বুঝতে পারে। তার মানে এই বয়সের যারা শিশু থাকবে, তাদের সামনে কংক্রিট জিনিস দিয়ে কিন্তু যেকোনো জিনিস তারা ভালো বুঝতে পারবে। যৌক্তিক স্তর যেটা, এর যদি তাৎপর্য বলি, তাহলে এই সময় বিদ্যালয়ের শিক্ষকদের কি করতে হবে? বিদ্যালয়ের শিক্ষকদের দেখতে হবে যে তাদেরকে একটা সুযোগ দিতে হবে যুক্তির চিন্তা করা, তর্ক করা, এক্সপ্লোর করা, নিজেকে, নিজের মনের কথা বলার,
কোনো জিনিস সমস্যার সমাধান যায় তারা বিভিন্ন উপায়ে করতে পারে, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে কারণ তারা তখন লজিক্যাল হয়ে যায়। এই গেল তোমার ৪ টে স্টেজের এ। এরপর একটা ইম্পোর্টেন্ট এ রয়েছে, যেটা এবছরে আমার সাজেশন হিসেবে নিতে পারো যে এই বছর আসতে পারে। এই বছর এই কোশ্চেনটা আসতে পারে। আগের বছর দেয়নি। আমি আগের বছর এটা সাজেশন করেছিলাম কিন্তু আগের বছর দেয়নি। বাট এবছর আমি মনে করি এই কোশ্চেনটা আসবে। সেটা হচ্ছে স্কিমা। কেউ জানো স্কিমা কাকে বলে? কারো জানা আছে স্কিমা কাকে বলে? এনিবডি? হ্যাঁ স্যার। বলো, হ্যাঁ স্যার জানি। বলো। কোনো কিছু মানে জিনিসের বিষয়ে যে ধারণা আমাদের মস্তিষ্কে যে ধারণা তৈরি হয় সেটাকে স্কিমা বলে। বেশ, গেছো অ্যাকুরেট বলতে পারোনি। তাহলে পড়েছো বোঝা যাচ্ছে এবং কাছাকাছি গেছো। স্কিমা কথাটার অর্থ হচ্ছে, এটাকে আমরা যে ইংরেজিতে বলি একটা মেন্টাল স্ট্রাকচার বলবো। এটাকে বলবো একটা মেন্টাল স্ট্রাকচার। ধরো সাপোজ আমাদের এটা যে ব্রেন, ঠিক আছে? এই ব্রেনের মধ্যে একটা বাক্স কল্পনা করো, এরকম একটা বক্স, ঠিক আছে? কল্পনা করো বলছি, এরকম বক্স আমাদের মাথার মধ্যে নেই। পরের দিন হয়তো মাথা ফাটিয়ে দেখতে যাচ্ছে বক্স আছে কিনা দেখি। মেন্টাল স্ট্রাকচার ইমাজিন করো যে আমাদের মাথার মধ্যে রয়েছে, এরকম একটা মেন্টাল স্ট্রাকচার বক্স রয়েছে, ঠিক আছে? এটাকে আমি বলছি যেটা হচ্ছে স্কিমা। স্কিমা কেন বলছি? না, এর মধ্যে ইনফরমেশন লোড হয়। এর মধ্যে যেকোনো তথ্য লোড হয়, ঠিক আছে? আজকে যারা ধরো নতুন জয়েন করেছো, সাপোজ ধরো স্কুল অ্যাফেয়ার্স এর লোগোটা দেখছো, দেখে আজ থেকে তোমরা জানতে পারলে যে স্কুল অ্যাফেয়ার্স বলে একটা কিছু আছে, একটা কোচিং আছে। এখানে টেটের প্রিপারেশন, এটা ধরো নতুন জানলে আজকে, ঠিক আছে? তাহলে এই যে জিনিসটা জানলে, যত জিনিস জানবে এই জিনিসগুলো এই বাক্সটার মধ্যে লোড হবে, ঠিক আছে? খুব পাতি ভাষায় বোঝাচ্ছি। এই জিনিসটা কি হবে? এই বাক্সের মধ্যে লোড হবে। তার মানে তুমি যত নতুন কিছু শিখবে, সমস্ত কিছু এই বাক্সের মধ্যে লোড হচ্ছে, যেটাকে একটা মেন্টাল স্ট্রাকচার বলছি, মানসিক গঠন বলছি, ব্রেনের মধ্যে আছে বলে আমরা ইমাজিন করছি। এটাকে বলা হচ্ছে স্কিমা। অর্থাৎ এই স্কিমায় কি আছে? একটা প্রি এক্সিস্টিং নলেজ আছে। অর্থাৎ আগে থেকেই নলেজ এর মধ্যে পরিপূর্ণ রয়েছে। প্রি এক্সিস্টিং নলেজ আছে, ঠিক আছে? এই প্রি এক্সিস্টিং নলেজ নিয়ে সব শিশুই কিন্তু জন্মায়। কিছু সামান্য প্রি এক্সিস্টিং নলেজ নিয়ে সবাই কিন্তু জন্মায় শিশুরা। যেমন শিশুদেরকে আমরা কিন্তু দুধ খাওয়াতে শেখাই না। কেউ কি শেখায় দুধ খাওয়াতে? তবু তারা তো দুধ খেতে পারে শিশু বয়সে। তার মানে কি নিশ্চয়ই তার মধ্যে প্রি এক্সিস্টিং নলেজ কিছু রয়েছে। এই যে প্রি এক্সিস্টিং নলেজের স্ট্রাকচার যেটা এর মধ্যে রয়েছে, এটাকে আমরা বলছি স্কিমা, ঠিক আছে? আমরা যত বড় হই, যত নতুন নতুন তথ্য শিখি, ঠিক আছে? সেই তথ্যগুলো এর মধ্যে কিন্তু জমা হতে থাকে, ঠিক আছে? এই বক্সটার মধ্যে জমা হতে থাকে, ইমাজিনারি বক্স। অর্থাৎ এই স্কিমার মধ্যে অ্যাড হতে থাকে, ঠিক আছে? আজকে সাপোজ তোমার পিঁয়াজের নাম শুনলে, ঠিক আছে? ভাইগোস্কির নাম শুনলে, কোহলবার্গের নাম শুনলে, তাহলে এদের নামগুলো কি হচ্ছে? এই যে মেন্টাল স্ট্রাকচার বা স্কিমা যাকে বলছি আমরা, তার মধ্যে কিন্তু তোমার সংযোজন হয়ে গেল, এড হয়ে গেল, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে স্কিমা। তার মানে স্কিমা হচ্ছে তোমার প্রি এক্সিস্টিং নলেজ নিয়ে এবং যে নতুন নলেজ গেইন করছি সেটা মিলে একটা মেন্টাল স্ট্রাকচার বা একটা সংগঠন তৈরি করছে, এটাকে আমরা বলছি স্কিমা। আর আমরা নতুন যা কিছু শিখি সবকিছু এই স্কিমার মধ্যে কিন্তু এড হতে থাকে। পরীক্ষায় ডাইরেক্ট কোশ্চেন দেয় যে স্কিমা বলতে, স্কিমার কথা কে ধারণা, স্কিমার ধারণা কে দিয়েছেন? পিয়াজে দিয়েছেন। পিয়াজে কি করেছেন? স্কিমার ধারণা তিনি দিয়েছেন। পিয়াজে। পিয়াজ স্কিমার কথা বলেছে। এরপর দেখো, নতুন কিছু সবসময় কি হবে? এই স্কিমার মধ্যে এড থাকবে। তুমি যত কিছু শিখতে যাবে দিনের দিন, সবকিছু তোমার এই স্কিমার মধ্যে এড হতে, হতে যাবে। তাহলে স্কিমা যত এড হবে, তাহলে স্কিমা কি হবে? বড় হতে থাকবে। তুমি যখন ছোটবেলায় ছিলে, জন্মের সময় তো স্কিমা খুব ছোট ছিল। কারণ তার মধ্যে এক্সিস্টিং নলেজ খুব কম ছিল। খুব কম নলেজ তার মধ্যে ছিল। এই বাক্সটার কথা যদি ভাবো স্কিমা হিসাবে, তাহলে এর মধ্যে খুব কম নলেজ ছিল যখন তুমি ছোট ছিলে। ধীরে, ধীরে যত বড় হচ্ছে, যত শিখছো, যত লার্নিং হচ্ছে, সবকিছু এড হতে, হতে যাচ্ছে। এর ফলে স্কিমা কি হচ্ছে? দিন, দিন কিন্তু প্রসারিত হচ্ছে। তাহলে স্কিমার কিন্তু সম্প্রসারণ হচ্ছে। ঠিক আছে? এবার আমাদের শিখতে হবে যে স্কিমার সম্প্রসারণ কিভাবে হয়? এখান থেকেও পরীক্ষায় কোশ্চেন হয়। অনেক কোশ্চেন হয় এখান থেকে। যে স্কিমার সম্প্রসারণ কিভাবে হয়? তাহলে এর আনসার হচ্ছে কি স্কিমার সম্প্রসারণ হয় নতুন তথ্য যখন আমাদের স্কিমায় যোগ হয়। আমরা যা কিছু শিখি নতুনভাবে সেগুলো যখন স্কিমায় যোগ হয় তখন স্কিমার সম্প্রসারণ হয়। এবার স্কিমার সম্প্রসারণ কিভাবে হয় তার কিছু পদ্ধতি আমি তোমাদের শেখাচ্ছি। শোনো। স্কিমার তোমার সম্প্রসারণ কিভাবে হয়? এর দুটো পদ্ধতি আমি বলছি। ঠিক আছে? এই দুটো পদ্ধতি আমি বলছি। বেসিক্যালি কি হয়? আমাদের স্কিমা যখন সম্প্রসারণ হয় এর কারণ হচ্ছে অভিযোজন। যেটাকে আমরা ইংরেজিতে বলি অ্যাডাপ্টেশন। অভিযোজন। অভিযোজন বা কি বলি? অ্যাডাপ্টেশন বলি। অ্যাডাপ্টেশন কথার অর্থ হচ্ছে যে নতুন কিছু সংযোজন করা। অ্যাডাপ্টেশন কথার অর্থ হচ্ছে আমাদের যে প্রি এক্সিস্টিং স্কিমা রয়েছে সেই স্কিমায় নতুন কিছু সংযোজন। স্কিমায় কি করব? নতুন যেকোনো তথ্য, আমার নাম হতে পারে, আমার কোচিং এর নাম হতে পারে, আজকে খেলা হচ্ছে সেই খেলার কথা জানলে, যেকোনো কিছু, যে তথ্যটা তুমি নতুন কিছু জানলে, ঠিক আছে? স্কিমায় নতুন কিছু তুমি কি করছো? যোগ করছো। এটাকেই বলা হয় অভিযোজন বা ইংরেজিতে বলে অ্যাডাপ্টেশন। ঠিক আছে? এই অ্যাডাপ্টেশন বা অভিযোজন বা স্কিমায় যে নতুন তথ্য যোগ হচ্ছে,
স্কিমায় নতুন তথ্য যোগ হচ্ছে, এটা দুভাবে হতে পারে। নতুন তথ্য দুভাবে যোগ হতে পারে। কিভাবে দুভাবে যোগ হতে পারে? একটাকে আমরা বলি আত্তীকরণ, ইংরেজিতে বলি অ্যাসিমিলেশন বলি এটাকে। ইংরেজিতে বলি অ্যাসিমিলেশন, বাংলায় বলবো আত্তীকরণ। একটাকে বলা হয় সহযোজন বা অ্যাকোমোডেশন বলে ইংরেজিতে। একটাকে বলা হয় সহযোজন। একটাকে আমরা কি বলবো? সহযোজন বলবো বা অ্যাকোমোডেশন বলবো। আত্তীকরণের মাধ্যমেও কিন্তু নতুন তথ্য সংযোজন হয়। ঠিক আছে? আর সহযোজন বা অ্যাকোমোডেশন এর মাধ্যমেই কিন্তু নতুন তথ্য সংযোজন হয়। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কি? এই দুটোর পার্থক্য কি দেখো, শোনো আমি তোমাদের বোঝাচ্ছি। ঠিক আছে? সাপোজ ধরো সাপোজ ধরো পাখি আকাশে উড়ছে। ঠিক আছে? পাখি কি হচ্ছে? আকাশে উড়ছে। তুমি একটা শিশুকে দেখালে, দেখো ওই দেখো উড়ছে দূরে। দূরের আকাশে দেখো একটা পাখি উড়ছে। ঠিক আছে? তা ও তাহলে জানলো যে পাখি উড়ে। ঠিক আছে? তাহলে নতুন কিছু একটা শিখলো, ধরো একটা বাচ্চা শিশু। তাহলে ও কি করবে? এই তথ্যটা নিজের মধ্যে এড করে নেবে। এই তথ্যটা নিজের মধ্যে এড করে নেবে। তাহলে নতুন কোনো তথ্য যখন কি করছে? যোগ করছে। ঠিক আছে? ডাইরেক্ট কি করছে? যোগ করছে। যেটাকে আমরা এড বলবো। এটাকে বলবো অ্যাসিমিলেশন। ঠিক আছে? যোগ করছে। এটাকে বলবো আমরা অ্যাসিমিলেশন। এবার কিছুদিন পর ধরো আকাশে একটা এরোপ্লেন উড়ছে। তখন বাচ্চাটা কি বলছে? যে, "দেখো মা, ওই আকাশে একটা পাখি উড়ছে।" কারণ কি? কারণ তুমি কিছুদিন আগে তাকে বলেছ যে, "ওই দেখো দূরের আকাশে উড়ছে, ওটা হচ্ছে পাখি।" তাহলে ওর মাথায় ঢুকে আছে, ওর স্কিমাতে যোগ হয়ে আছে তথ্যটা যে, যা কিছু ওড়ে সেগুলো পাখি বলে। তাহলে ও কিছুদিন পর যখন আকাশে এরোপ্লেন উড়তে দেখছে, তখন ও বলছে কি? এটা হচ্ছে আকাশে এরোপ্লেনটাকে বলছে কি? এটা পাখি উড়ছে। তখন তুমি তাকে কি বললে? যে, "না বাবা, আকাশে উড়লেই শুধু পাখি হয় না। ঠিক আছে? ওটা হচ্ছে এরোপ্লেন।" যখনই এরোপ্লেন বলবে, ওর মাথায় একটা ডিসব্যালেন্স হয়ে যাবে। ওর মাথায় একটা ভারসাম্যহীন হয়ে যাবে। কি ভারসাম্যহীন হয়ে যাবে? সে তখন মনে, মনে ভাবতে লাগবে যে, "আমি তো এর আগে আমাকে মা বলেছিল যে, যা কিছু ওড়ে আকাশে তারা পাখি, অর্থাৎ আকাশে যেটা উড়ছে ওটা পাখি বলে। আজকে আমার মা কেন এটা বলছে? যে জিনিস ওড়ে তা সবই পাখি হয় না?" তখন ও কি করবে? এটাকে পরিবর্তন করবে। তার যে স্কিমা আছে সেটাকে পরিবর্তন করবে। অর্থাৎ যে তথ্যটা সে আগে পেয়েছিল যে, যেটা উড়ছে সেটা পাখি, ওইটাকে সে পরিবর্তন করবে। পরিবর্তন করে কি করবে? এটাকে আবার নিজের স্কিমায় যোগ করে নেবে। ঠিক আছে? আবার নিজের স্কিমায় যোগ করলে। তাহলে দেখো দুটোই যোগ হচ্ছে। অ্যাসিমিলেশন ও যোগ হচ্ছে, এখানেও যোগ হচ্ছে। বাট আত্তীকরণে কি হচ্ছে? এখানে কোন রকম পরিবর্তন করছে না। ডাইরেক্ট এড করে নিচ্ছে। ঠিক আছে? ডাইরেক্ট এড করে নিচ্ছে। আপেল মিষ্টি ফল। ঠিক আছে? আপেল মিষ্টি ফল। এটা ও তার স্কিমায় কি করবে? ডাইরেক্ট যোগ করে নিল। ঠিক আছে? পরের দিন দেখা হলো পেয়ারা খাচ্ছে। পেয়ারাও তাকে মিষ্টি লাগছে। দেখা হলো পেয়ারা না বলে বলছে আপেল খাচ্ছি। তখন তুমি বললে কি এটা আপেল নয়, এটা হচ্ছে পেয়ারা। তখন ও কি করবে? বাধ্য হয়ে তার স্কিমায় যেটা ছিল সেটাকে পরিবর্তন করবে। পরিবর্তন করে কি বলবে? যে না, মিষ্টি হলেই সেটা আপেল হবে তার কোনো নয়। এটা অন্য ফলও হতে পারে। তাহলে পরিবর্তন করে কোনো কিছু যোগ করে যদি, তাহলে সেটাকে আমরা বলব অ্যাকোমোডেশন বা সহযোজন। আত্তীকরণ বলব পরিবর্তন ছাড়াই কোনো কিছু যোগ করল। কিন্তু দুটোই যোগ করছে স্কিমায়। তাহলে দুটোই হচ্ছে অভিযোজন। কারণ অভিযোজন মানে হচ্ছে যোগ করা। স্কিমায় নতুন কিছু যোগ করাই হচ্ছে অভিযোজন। তার মানে দুটোই হচ্ছে অভিযোজন। অভিযোজন দুটো ভাবে হয়। একটা অ্যাসিমিলেশন অর্থাৎ আত্তীকরণ, একটাকে বলব অ্যাকোমোডেশন বা সহযোজন। ঠিক আছে? তাহলে অভিযোজন হলো, এবার যত কিছু অভিযোজন হলো, ঠিক আছে? যা কিছু অভিযোজন হলো, অ্যাসিমিলেশন হলো, নতুন, নতুন তথ্য যোগ হলো, তথ্য প্রয়োজনে পরিবর্তন করে সেগুলোকে নিজের মধ্যে যোগ করলো। যোগ করার পর এটাকে কি করে? এক জায়গায় করে। যা নলেজ হলো, ঠিক আছে? পরিবর্তন করে হোক আর যা কিছু করে হোক, অ্যাসিমিলেশন করে হোক বা অ্যাকোমোডেশন করে হোক, এই যা নলেজ হলো সেই নলেজগুলোকে কি করে? এক জায়গায় করে, এক জায়গায় করে কি করে? সেগুলোকে বিভিন্ন জটিল সমাধানে কাজে লাগায়। যেটাকে বলা হয় সাংগঠনিকরণ বলা হয়। সাংগঠনিকরণ। সাংগঠনিকীকরণ। ঠিক আছে? ইংরেজিতে বলব অর্গানাইজেশন। ঠিক আছে? এটাকে বলা হয় অর্গানাইজেশন। তাহলে আমরা স্কিমার সম্প্রসারণ কিভাবে করব? এক হচ্ছে অ্যাডাপ্টেশন, ২ হচ্ছে অর্গানাইজেশন। এই অ্যাডাপ্টেশন করব আর সেগুলোকে অর্গানাইজ করব। অ্যাডাপ্টেশন করব অর্থাৎ নতুন তথ্য যোগ করব, সবগুলোকে এক জায়গায় করে অর্গানাইজ করব। অর্গানাইজ করে আমরা কি করব? যেকোনো সমস্যা, যেকোনো জটিল চিন্তাভাবনা, যেকোনো জটিল সমস্যার সমাধান আমরা করব। এইভাবে কি করব? আমাদের স্কিমা বা আমাদের যে এক্সিস্টিং নলেজ রয়েছে বা আমাদের যে স্কিমা রয়েছে ব্রেইনের মধ্যে, যেটা ইমাজিনারি একটা স্ট্রাকচার, এটাকে আমরা দিনে দিন বাড়াতে থাকব। ঠিক আছে? অ্যাডাপ্টেশন একটা পদ্ধতি তোমাদের শেখাচ্ছি। অ্যাডাপ্টেশন একটা পদ্ধতি শেখাচ্ছি। অ্যাডাপ্টেশন কিভাবে হয় বেসিক্যালি। দেখো, ১ম এ আমরা কি করছি? কোন একটা ইনফরমেশন নিচ্ছি। ঠিক আছে? এড করলাম আমাদের মধ্যে। সেটাকে আমরা বলছি আয়ত্তীকরণ। ঠিক আছে? কোন একটা জিনিস দিয়ে ধরো তোমাকে কোন একটা বাচ্চা প্রশ্ন করল। ঠিক আছে? কোন একটা শিশু তোমাকে প্রশ্ন করল, একটা কুকুরকে দেখে সাপোজ প্রশ্ন করল। যেকোনো একটা কুকুরকে দেখে প্রশ্ন করল যে, "মা এটা কি?" তুমি তাকে বললে, "এটা হচ্ছে কুকুর।" ঠিক আছে? তাহলে ও কি করল? এটাকে আয়ত্ত করে নিল। এই জিনিসটা তার নিজের এতে যোগ করে এটাকে কি করল? আয়ত্তীকরণ করে নিল। ঠিক আছে? এটাকে আয়ত্তীকরণ করে নিল। ঠিক আছে? তুমি বললে, "এই যে ৪ পায়ের জীবটা দেখছো, এটা হচ্ছে কুকুর।" যখন আয়ত্তীকরণ করে নিবে, তখন ওর মধ্যে একটা ভারসাম্য চলে আসবে। ঠিক আছে? ইকুইলিব্রিয়াম চলে আসবে। ঠিক আছে? ওর মধ্যে একটা ইকুইলিব্রিয়াম চলে আসবে যে আমি জানতে পারলাম এটা হচ্ছে কুকুর। কারণ তার মনের মধ্যে একটা প্রশ্ন এসেছিল।
প্রশ্নটার উত্তর তোমার কাছ থেকে পেয়ে গেছে, ওর স্কিমায় সেটা ঢুকিয়ে নিয়েছে, যোগ করে নিয়েছে, ওর মধ্যে একটা ভারসাম্য চলে আসলো। কিছুদিন পর সে দেখা হলো কোথাও ঘুরতে গিয়েছে, ঘুরতে গিয়ে দেখছে সাপোজ ধরো একটা বিড়ালের বাচ্চা দেখছে, কুকুরের বাচ্চা দেখছিল, এরপর বিড়ালের বাচ্চা দেখছে। বিড়ালের বাচ্চাটাকে দেখে সে ধরো কুকুর বলছে, ঠিক আছে? কুকুর বলছে। তখন তুমি তাকে কি বলছো যে এটা কুকুর নয়, এটা হচ্ছে বিড়াল। তাহলে ওর মধ্যে কি হবে? যখনই নতুন পরিস্থিতি আসবে, যখনই নতুন কোনো পরিস্থিতি আসবে, তখন কি হবে? তার মধ্যে আবার কি হবে? ভারসাম্যহীনতা হয়ে যাবে, ঠিক আছে? ভারসাম্যহীনতা হয়ে যাবে। তুমি যেই বলবে যে এটা কুকুর নয় বিড়াল, ওর মধ্যে আবার ভারসাম্যহীনতা চলে আসবে। যে আমি তো এতদিন থেকে জানছিলাম যে ৪ পায়ের জীবটা হচ্ছে কুকুর। তাহলে মা বিড়াল কেন বলছে? তখন ওর মধ্যে আবার কি হবে? ভারসাম্যহীনতা চলে আসবে। তাহলে আয়ত্তীকরণ করছে, জেনে যাওয়ার পর ভারসাম্য আসছে, আবার যখন নতুন পরিস্থিতি আসছে, যেমন বিড়ালের কথা এক্সাম্পল দিলাম, তখন সে আবার ভারসাম্যহীন হয়ে যাচ্ছে। তখন কি করবে? তখন তুমি যখন ওকে বলবে যে এটা হচ্ছে বিড়াল, তখন ও কি করবে? তার স্কিমায় অ্যাকোমোডেশন করে, পরিবর্তন করবে। যেটাকে আমরা কি বললাম? সহযোজন বললাম। এখানে আলোচনা করলাম। পরিবর্তন করবে। যেই সহযোজন করবে, আবার তার মধ্যে কি চলে আসবে? সেটা আবার তার মধ্যে কি হয়ে যাবে? ব্যালেন্স চলে আসবে, অর্থাৎ ভারসাম্য হয়ে যাবে। এইভাবে কি হয়? অ্যাডাপ্টেশন হতেই থাকে। ঠিক আছে? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো পিঁয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট। এবার চলে যাই আমরা কিছু কোয়েশ্চেন আনসার করি। আচ্ছা, কোথাও বুঝতে অসুবিধা হয়েছে? এত এক্সাম্পল দেওয়ার কারণ হচ্ছে, আর এত ডিটেইলস এই চ্যাপ্টারটা পড়ানোর একটাই কারণ, কারণ আমরা জানি না স্যার, এখান অসুবিধা থেকে হয়নি। কোয়েশ্চেন আসবেই আসবে। এইজন্য এত ডিটেইলস এই চ্যাপ্টারটা পড়ানো। এবার আমরা কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করব কিছু। স্যার, হ্যালো। কিছু কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করে নিই। আচ্ছা, কেউ যদি পেইড ব্যাচ নিতে চাও, ইন্টারেস্টেড থাকো, পেইড ব্যাচ নিতে পারো। ঠিক আছে? পেইড ব্যাচের ডিটেইলসটা এখানে দেওয়া আছে। তোমরা পরে থেকে দেখে নিতে পারো। প্রত্যেকদিন মক টেস্ট ৯টা থেকে, প্রত্যেকদিন ৯টা থেকে পেইড ব্যাচে মক টেস্ট হয়। যে সাবজেক্টটা রাতে পড়াই তার মক টেস্টটা সকালে দিতে হয়। ধরো সিডিবি পড়লাম, সিডিবির মক টেস্টটা পরের দিন সকালে ৯টা থেকে স্টার্ট হয়ে যাবে। মক টেস্টগুলো থাকবে, যতদিন পরীক্ষা না হবে মক টেস্টগুলো থাকবে, যে কোনো সময় অ্যাটেন্ড করতে পারে। প্রত্যেক সপ্তাহে 75 মার্কসের একটা মক টেস্ট হচ্ছে, প্রত্যেক সপ্তাহে। ঠিক আছে? ডেটগুলো দেওয়া আছে। 10 তারিখে একটা অলরেডি হয়ে গেছে, নেক্সট মক টেস্ট আছে তোমার 17 তারিখ। এগুলো হচ্ছে 75 মার্কস। এই মার্কসগুলো ভ্যারি করে। ৯টা থেকে যে মক টেস্ট হয় এর মার্কসটা ভ্যারি করে, কখনো 30 মার্ক, কখনো 40 মার্ক, কোনো ঠিক নেই। ফুল লেংথের মক টেস্ট হবে। ঠিক আছে? সবকিছু রয়েছে মক টেস্ট। ক্লাসের শিডিউল এখানে দেওয়া আছে। প্রত্যেকদিন 7:30 থেকে ক্লাস আছে, 7:30 থেকে 8:30 অবধি ক্লাস। বাকি ডিটেলস দেওয়া আছে, তোমরা যদি কেউ ইন্টারেস্ট হও এখান থেকে দেখে নেবে। ঠিক আছে? পরে থেকে আমি কোশ্চেন আনসারে চলে যাচ্ছি। স্যার, হ্যাঁ বলো। বলছি একটা কোশ্চেন ছিল, মানে ওই আমরা যে মক টেস্ট দিয়েছিলাম না সিডিপি, হ্যাঁ হ্যাঁ। একটা অ্যান্সার মানে দুরকম দেখাচ্ছিল। আচ্ছা, তো কি দেখো? কোশ্চেনটা ছিল নিচের কোনটি সামাজিকরণের প্রত্যক্ষ সংস্থা হিসাবে বিবেচনা করা যায়? অপশন ছিল বিদ্যালয়, টেলিভিশন, পরিবার আর কোনোটি নয়। তো আচ্ছা আচ্ছা, দেখে নেবো মক আমরা টেস্ট দিয়ে দেবো আজকে answer। আমরা করেছিলাম কোনোটি নয়, কিন্তু দেখলাম যে অপশনে ছিল যে পরিবার। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নেবো। মক টেস্টে তো মক টেস্ট আনসার দিয়ে দেবো, আজকে দিয়ে দেবো। হয়ে যায়, অনেক সময় মক টেস্ট সেট করতে গিয়ে ভুল হয়ে যেতে পারে। দেখো কোশ্চেন আনসারগুলো করো। তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ কি? না স্যার, কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা, দেখতে পাচ্ছ না? দাঁড়াও, ওয়েট করো। স্যার, এবার চেক করবে তো পাচ্ছ কিনা। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, এবার দেখো। হ্যালো স্যার। দেখো, পিঁয়াজের মতে ব্যক্তির অভিযোগ কোশ্চেনটা একটু বাড়িয়ে দেওয়া যাবে না? হ্যাঁ কোশ্চেনের পাওয়ারটা একটু বাড়িয়ে দেওয়া যাবে না? মানে বুঝতে একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা, বড় করে দেবো তো? এবার বোঝাচ্ছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। ব্যাস ঠিক আছে। ফার্স্ট কোশ্চেনটা দেখো, পেঁয়াজের মতে ব্যক্তির অভিযোজনে যে প্রক্রিয়াগুলি সমন্বয় প্রয়োজন সেগুলি হলো কোনটা কোনটা? তোমার অপশন করো, অপশন দেখে বলো। স্যার সি হবে। সি। অপশন সি। তাহলে অপশন সি হলো রাইট আনসার। আমি আজকে এক্সপ্লেন করছি না, টাইম কম তো জন্য এক্সপ্লেন করছি না, জাস্ট তোমরা আনসার করবে। পেঁয়াজের প্রোগ্রামমূলক বিকাশে কটি স্তরের কথা বলেছেন? 3টি, 4টি, 5টি? 4টি। শিশুরা নিজের জগতে বাস করে, সমাজ সচেতনতা থাকে না, বস্তুর স্থায়িত্ব সম্পর্কে বোধ থাকে না, কার্যকরণ বুঝতে শেখে। এই বৈশিষ্ট্যগুলো কোন স্তরের সাথে মিলছে? নিজের জগতে বাস করে,
ইগোসেন্ট্রিজম, স্যার একটু সমাজ সচেতন, সংবেদন চালকমূলক সংবেদন চালকমূলক স্তর। ঠিক আছে, সিটেটের কিছু কোশ্চেন আছে, ওগুলো তোমাদের করতে হবে। নিচের কোনটি প্রাক সক্রিয়তার স্তরের বৈশিষ্ট্য নয়? প্রাক সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্য কোনটা নয়? বাস্তববাদ পড়ালাম, সর্বপ্রাণবাদ পড়ালাম, কৃত্রিমতা পড়ালাম, বিপরীতমুখী প্রক্রিয়া যেটা বললাম তোমাদের যে প্রাক সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্য কিন্তু এটা নয়। কোন বস্তুর সঙ্গে তুলনা করা, সাদৃশ্য বৈসাদৃশ্য বোঝা যায়, পরিমাপ করা, সব বস্তুকে সজীব বলে মনে করা, সব বস্তুকে সজীব বলে মনে করা, কোথায় এটা পাই আমরা? যেটাকে আমরা সর্বপ্রাণবাদ বলি, প্রাক সক্রিয়তা স্তরে এটা আমরা দেখতে পাই। মূর্ত সক্রিয়তা স্তরের সময়সীমা, মূর্ত 7 থেকে সক্রিয়তা স্তরের সময়সীমা 7 বছর থেকে 11 বছর। পিপিটিতে দেখবে বছরটা ভুল দেওয়া আছে, কারেক্ট করে নেবে। কোনো বালককে যদি ক খ গ তিনটি অসমান পাথরের টুকরো দেখে বলা হয় ক টুকরোটি ক্ষয়ের থেকে বড়, গ টুকরোটি ক্ষয়ের থেকে, ঠিক আছে, নিজে থেকে পড়ে নাও, পড়ে আনসার বলো দেখি, বলতে পারছো না। বি স্যার মুক্ত সক্রিয়তা স্তর। মূর্ত সক্রিয়তার স্তর, ঠিক আছে, এটাকে বলো মূর্ত সক্রিয়তার স্তর। টাইম কম বলে এক্সপ্লেন করছি না, বাট পড়াতে পড়াতে এক্সপ্লেন অলরেডি একবার করিয়ে দিয়েছি। এটা হচ্ছে মূর্ত সক্রিয়তার স্তর, যে কোনো জিনিস দেখিয়ে যখন বলছি তখন তারা বলতে পারছে, বাট যখন না দেখাচ্ছি তখন আর বলতে পারছে না। একই জিনিস দেখালে বলতে পারছে, নাহলে বলতে পারছে না। স্যার যদি কোনো ভালো যুক্তিগত স্তরের বয়সটা কত স্যার? যুক্তিগত বিষয় তুমি 11 থেকে 15 করবে। 11 থেকে 15। তাহলে স্যার যেটা আমাদের যেটা হচ্ছে সেই এই মূর্ত সক্রিয় স্তর, ওটা তো স্যার 7 থেকে 14। তাহলে 11 বছর বয়সটা কি করবো? 11 থেকে 13 বয়সটা মানে মূর্ত সক্রিয় স্তর নাকি যুক্তিগত সক্রিয় স্তর মূর্ত বলছি? সক্রিয়তা 7 থেকে 11 বললাম, এটা হচ্ছে 11 থেকে 15। ওকে স্যার, ঠিক আছে। দেখো 0 থেকে 2, 2 থেকে 7, 7 থেকে 11 আর 11 থেকে 15, এই তো গল্প। যদি কোনো ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করতে পারে, সম্ভাবনাকে যৌক্তিক সক্রিয়তা সম্ভাবনা স্তরে সমস্যা সমাধানে স্বাচ্ছন্দ্য বোধ করে, এগুলো তো সব প্রপার্টি কিসের? যৌক্তিক স্তরের। তাহলে দেখে কোশ্চেন আনসার করে দেবে। যৌক্তিক আমি একটু তাড়াতাড়ি কোশ্চেন আনসার আছে করাচ্ছি, হ্যাঁ, আমি এবার কোশ্চেন আনসার করাই না যদিও। একটি বালক কার্যক্রমে বিমূর্ত চিন্তা করতে পারে, সম্ভাবনাগুলিকে পরীক্ষা নিরীক্ষা করতে পারে, তাহলে কোন স্তর? যৌক্তিক সক্রিয়তা স্তর। যৌক্তিক সক্রিয়তা স্তর, ফর্মাল অপারেশনাল স্টেজ। পিয়াজের মতে প্রজ্ঞামূলক বিকাশের ক্রম পর্যায় কোনটা হবে? তাহলে দেখো সংবেদন চালকমূলক স্তর, স্যার এ এ স্যার ডি নাম্বারটা স্যার এ ডি নম্বর না, ডি নম্বর হবে, ডি হবে, ডি। একটু ভালোভাবে পুরোটা দেখতে, দেখি। হ্যাঁ ডি হবে স্যার ডি হ্যাঁ স্যার ডি হবে ডি। পুরোটা দেখিনি। সংরক্ষণ, ক্রমপর্যায়, সংখ্যা ধারণা, শ্রেণীকরণ, এগুলো কোন স্তরের বৈশিষ্ট্য? এগুলো কোন স্তরের বৈশিষ্ট্য? মুক্ত সক্রিয়। সংরক্ষণ, সংরক্ষণের কথা মূর্ত সক্রিয়তায় পাই, ক্রমপর্যায়, সংখ্যা ধারণা, এগুলো সব মূর্ত সক্রিয়তা, ঠিক আছে। হ্যাঁ মুক্ত। স্ক্যাপ হোল্ডিং, প্রচুর কোশ্চেন আছে, যদি এটা এই চ্যাপ্টার কোশ্চেন নয়, এটা আমরা ভাইগোস্কি পড়বো, ভাইগোস্কি যখন পড়বো তখন পাবো এটা, ঠিক আছে। স্ক্যাপ হোল্ডিং বলতে কি বোঝায়? ঠিক আছে, স্যার ডি নাম্বারটা এ হবে অপশন এ হবে। কেন হবে বলে দিচ্ছি, যেহেতু আজকে পড়াইনি বলে আমি বলে দিচ্ছি। স্ক্যাপ হোল্ডিং কথার অর্থ ধরো, আমি খুব সহজভাবে বোঝাচ্ছি, দেখো আজীবন মনে থাকবে। ধরো কোনো কাজ করার যে তোমার ক্যাপাবিলিটি, ঠিক আছে, যে কোনো কাজ একটা করার তোমার ক্যাপাবিলিটি, ওটাকে আমি একটা বৃত্তের সাহায্যে দেখাচ্ছি। সাপোজ তোমার ক্যাপাবিলিটি হচ্ছে এতটা, ঠিক আছে, তুমি এটা নিজে থেকে করতে পারছো, ক্যাপাবিলিটি তোমার এটা। ধরো সাপোজ তোমাকে, তুমি কোন, আচ্ছা আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। সাপোজ ধরো 10 লাইনের কোনো একটা অঙ্ক করছো, 10 লাইনে কোনো একটা অঙ্ক করছো, 8 নম্বর লাইনে এসে আটকে গেছো, ঠিক আছে। তোমার ক্যাপাবিলিটি আছে, এমনটা নয় যে তুমি করতে পারবে না, তুমি তোমার গোল যেটা সেখানে পৌঁছাতে পারবে। কিন্তু তোমাকে যদি আমি একটু হেল্প করে দিই, একটু কিছু ক্লু দিয়ে দিই, একটা ফর্মুলা মনে করিয়ে দিলাম বা একটা স্টেপ তোমাকে মনে করে দিলাম, তাহলে তুমি দেখালো পুরো অঙ্কটা করতে পারলে। তাহলে এই যে আমি টেম্পোরারি তোমাকে হেল্প করছি, ঠিক আছে, এই যে তোমাকে অ্যাসিস্ট করছি আমি, ঠিক আছে, তোমাকে একটু গাইড করে দিলাম, তোমাকে একটু হেল্প করে দিলাম, এটাকে বলা স্ক্যাফোল্ডিং বলা হয়, ঠিক আছে। প্রচুর কোশ্চেনটা আছে পরীক্ষায়। স্যার অপশনে তো মনে করিয়ে দেওয়াও লেখা আছে শিক্ষার্থীদের সংকেত দেওয়া, সমস্যা সমাধানে, সমস্যা সমাধানে শিক্ষার্থীদের সংকেত দেওয়া। মনে করিয়ে দেওয়া তো অনেক কিছুই হতে পারে, ঠিক আছে, কিন্তু সমস্যা সমাধানে শিক্ষার্থীর সংকেত দেওয়া, সংকেত দেওয়াটা অ্যাকুরেট ওয়ার্ড হলো, যে সমস্যা সমাধান করছে তখন তুমি তাকে একটা ক্লু দিয়ে দিচ্ছ, ঠিক আছে। মনে করিয়ে দেওয়া মানে পুরোটাই তো মনে করিয়ে দেওয়া হতে পারে বা আরো কিছু, এটা অতটা নিয়ারেস্ট নয়, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে একদম অ্যাকুরেট, যে তুমি জাস্ট তাকে একটু টেম্পোরারি একটা তুমি হেল্প করবে। মনে করিয়ে দেওয়াটা কিন্তু টেম্পোরারি হেল্প নয়, ঠিক আছে, এটা অনেক মনে করিয়ে দেওয়ার অনেক অর্থ হতে পারে। এটা WBTET 2022-এ এসেছিল এই কোশ্চেনটা। শিশুদের অন্যের দৃষ্টিভঙ্গি দিয়ে কোনো অবস্থা বোঝার অক্ষমতা, সবসময় নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছে, তার মানে কি ইগোসেন্ট্রিক, নিজের জগৎ নিজের কাছে, ইগোসেন্ট্রিক, তার মানে আত্মকেন্দ্রিক চিন্তন। শিশুদের অন্যের দৃষ্টিভঙ্গি দিয়ে কোনো অবস্থাকে বোঝার কোনো ক্ষমতা নেই, সবসময় নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছে, মানে কি ইগোসেন্ট্রিক বলবো এটাকে। পেঁয়াজের মত অনুসারে শিশুরা যখন জলকে বরফে পরিণত করা হয়, তারপর আবার সেই বরফকে তরলে পরিণত করা যায়, এই ধরনের চিন্তনকে কি বলবো? ঠিক আছে, জল থেকে বরফ, ঠিক আছে, জল থেকে বরফ করা গেল,
আবার Classic বরফ হবে। থেকে জলে পরিণত করা যায়, ঠিক আছে? জল থেকে আমরা কি করতে পারি, বরফে নিয়ে যেতে পারি, আবার বরফ থেকে জলে নিয়ে আসতে পারি। এই ধরনের চিন্তাকে কি বলা হয়, রিভার্সিবল বলা হয়, C হবে C। ঠিক আছে? সি, রিভার্সিবল, ঠিক আছে? এবার সিটেটের কিছু কোশ্চেন আনসার দেখে নি, সিটেটের কিছু কোশ্চেন আনসার দেখে নি আমরা। এই ম্যাটেরিয়ালগুলো আমি দিয়ে দেবো, ঠিক আছে? পিয়াজের থেকে সব কোশ্চেন হয়েছে। পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি। চিলড্রেন অ্যাক্টিভলি কনস্ট্রাক্ট দেয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেটমেন্ট অ্যাট্রিবিউটেড টু, মানে এখানে বলছে যে বাচ্চারা সক্রিয় থেকে নিজের জ্ঞান নিজে নির্মাণ করে, এটাকে বলা হয় কনস্ট্রাকটিভিস্ট থিওরি, ঠিক আছে? ভালো করে মনে রাখবে, এই জিনিসগুলো আমি পড়াবো। কনস্ট্রাকটিভিস্ট থিওরি, বিহেভিয়ারিজম থিওরি, এটাকে বলা হয় কনস্ট্রাকটিভিস্ট থিওরি, ঠিক আছে? কনস্ট্রাকটিভিস্ট থিওরি অফ লার্নিং কি বলে, যে বাচ্চারা নিজেরাই নিজের জ্ঞানের আবিষ্কর্তা, নিজেরাই নিজের জ্ঞান কিন্তু বাচ্চারা তৈরি করতে পারে, ঠিক আছে? বাচ্চারা নিজেরা অ্যাক্টিভ থেকে যে কোনো জ্ঞানের আবিষ্কার করতে পারে, এক্সপ্লোর করতে পারে, টিচার শুধু ফ্যাসিলিটেট হয়। আর লার্নিংটা কিরকম হবে, ইনকোয়ারি বেসড হবে। এগুলো হচ্ছে কনস্ট্রাকটিভিস্ট বা নির্মিতবাদের একটা বৈশিষ্ট্য, ঠিক আছে? অন্যদিকে আমরা যদি বিহেভিয়ারিস্টিক অ্যাপ্রোচ দেখি, তাহলে বিহেভিয়ারিস্টিক অ্যাপ্রোচে ওটাকে বলা ইনস্ট্রাকশন সেন্টার্ড পেডাগজি তোমার, বা লার্নিং মেথড, যেখানে কি হয়, শিক্ষকের কাছ থেকে জ্ঞান ছাত্রের কাছে ট্রান্সমিট হয়, ঠিক আছে? ওখানে স্টুডেন্টের এনগেজমেন্টটা সেটা হচ্ছে প্যাসিভ এনগেজমেন্ট, ঠিক আছে? ওখানে টিচার হচ্ছে তোমার ইনস্ট্রাকশন দিচ্ছে। আর কনস্ট্রাকটিভিস্টে বলা হচ্ছে যে টিচার ইনস্ট্রাকশন দেবে না, ঠিক আছে? টিচার কি করবে, ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করবে, ঠিক আছে? এটা ধারণা রয়েছে, এর উপর কোশ্চেন আসে, পড়াবো আমি এগুলো পরে। তো এটা যদি আলোচনা করে দিয়েছি একবার আমি, যে চিলড্রেন অ্যাক্টিভলি কনস্ট্রাক্ট দেয়ার নলেজ আন্ডারস্ট্যান্ডিং, তার মানে এটা কি হবে বলেছি আমি কিন্তু কোশ্চেন আনসারে। এটা কে বলেছে? পিয়াজে বলেছে, কারণ পিয়াজে কিন্তু এই কনস্ট্রাকটিভিস্ট, এতে কিন্তু তিনি বিশ্বাস করেন। ব্যক্তি নির্ভর যে তোমার কনস্ট্রাকটিভিস্ট থিওরি, নির্মিতবাদ তত্ত্ব, সেটার উপর কিন্তু পিয়াজে বিশ্বাস করতেন। According to Piaget, at which of the following stages does a child begin to think logically about abstract preposition? এই যে abstract কথা রয়েছে, বিমূর্ত চিন্তা কখন আসে? বিমূর্ত চিন্তা কখন আসে? ফর্মাল অপারেশনাল স্টেজ, ফর্মাল যৌক্তিক মনে রাখবে, ফর্মাল অপারেশনাল স্টেজে, ঠিক আছে? তাহলে সেম কোশ্চেন না, শুধু বাংলায় একটা, ইংলিশে। ইন হুইচ চাইল্ড থিঙ্ক লজিক্যালি কখন চিন্তা ভাবনা করে কোন একটা ঘটনা সম্পর্কে, লজিক্যালি কখন? ফর্মাল। তাহলে কি মনে হচ্ছে, কনফিডেন্স আসছে তো? 120 প্লাস স্কোর হবে তো সবার? কনফিডেন্স আসছে? ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, আমি একটু আগেই বললাম যে কগনিটিভ ডেভেলপমেন্ট বা এটাকে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট বলবো, বা বৌদ্ধিক বিকাশ, এর বাংলা হচ্ছে বৌদ্ধিক বিকাশ, ঠিক আছে? ডি হবে। এটা কি হবে? 4 পিয়াজে, তাই তো? অ্যাকর্ডিং টু পিয়াজে স্টেজ অফ কগনিটিভ ডেভেলপমেন্ট, সেন্সরি মোটর স্টেজ কোনটা হবে বলো? সেন্সরি মোটর স্টেজ। দেখো, অ্যাবিলিটি টু ইন্টারপ্রেট, কোনো কিছু ব্যাখ্যা করার, অ্যানালিসিস করার ক্ষমতা থাকে? কখনোই না। সলভ প্রবলেম লজিক্যালি কোনো প্রবলেম সলভ করতে পারে? মাথা খারাপ, অসম্ভব। ইমিটেশন মেমোরি, এটা হতে পারে, ঠিক আছে? এটা না, সোশ্যাল ইস্যু নিয়ে তখন ভাবে না, সামাজিক চেতনা তখন আসে না, সোশ্যাল ইস্যু নিয়ে তখন ভাবার কোনো, এটা তো সেন্সারি স্টেজ বলেছে, ঠিক আছে? তাহলে অপশন বি হয়ে গেল রাইট আনসার। এগুলো সব সিটেটে এসছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। Sita has learned to eat rice and dal with her hand. When she is given dal and rice, she mixes rice and dal and start eating. অর্থাৎ সীতাকে কি করা হয়েছে, ডাল ভাত দেওয়া হয়েছে, যেই তাকে ডাল ভাত দিয়েছো সে ওটাকে মিক্স করে খেতে স্টার্ট করে দিয়েছে। কারণ কি বলতো? কারণ তার স্কিমায় কি আছে, পুরো ব্যাপারটা অ্যাসিমিলেটেড আছে, তাই তো? অ্যাসিমিলেটেড আছে, আত্মীকরণ করে, সে আগে থেকেই জানে, তার স্কিমায় এই ব্যাপারটা আছে যে ডাল ভাত কি করে মেখে খেতে হয়। কগনিটিভ ডেভেলপমেন্ট ইজ সাপোর্টেড বাই, বলো এটা কি হবে, চেষ্টা করো। স্যার হবে, স্যার ডি হবে, স্যার সি হবে। একজন এ বলেছে, একজন ডি বলেছে, একজন সি বলেছে। সিটা হবে রিচ এনভায়রনমেন্ট, পরিবেশ যদি তাকে ঠিকঠাক দেওয়া যায়, ঠিক আছে, সব দিক থেকে, তাহলে তার কিন্তু ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্টটা ভালো হবে। সব দিক থেকে তাকে রিচ এনভায়রনমেন্ট দিতে হবে, এবং বিভিন্ন রকম এনভায়রনমেন্ট দিতে হবে, যাতে সে সবকিছু ক্যাপচার করতে পারে, শিখতে পারে, তার ডেভেলপমেন্টটা সব দিক থেকে হয়। হুইচ অফ দ্য ফলোইং স্টেজেস আর ইনভলভড ইনফ্যান্টস, মানে শিশুরা 0 থেকে 2 বছর, থিঙ্ক উইথ দেয়ার আইজ এন্ড হ্যান্ডস, মানে কি ইন্দ্রিয়ের সাহায্যে শিখছে, ঠিক আছে? ইন্দ্রিয়ের সাহায্যে ভাবনা, শিক্ষা, সেন্সার কি হবে? সেন্সরি মোটর স্টেজ, সেন্সরি মোটর, অপশন সি সেন্সরি মোটর স্টেজ,
তোমরা সিটেট এক্সাম দিচ্ছ না কেউ? সিটেট এক্সাম দিয়েছো কেউ আগে? হ্যাঁ দিয়েছি স্যার। পাস করেছো, কোয়ালিফাই করেছো? না স্যার। আচ্ছা আচ্ছা। স্যার এবার কবে ফর্ম ফিল আপ শুরু হবে? ফর্ম ফিল আপ নভেম্বরে হয়ে যায়, ডিসেম্বরে পরীক্ষা থাকে। তা লেট চলছে সেশন, 2 মাস করে লেট করে দিল। আগে এটা হতো না, এখন লেট করে দিচ্ছে। রেজাল্টও বার করতে দেরি করে দিচ্ছে। রেজাল্ট আগে দেরি হতো না, যে টাইম দিত সেই টাইমে বের করে দেয়। এখন এদের কি মাথা খারাপ হয়েছে, 1-1.5 মাস সেশনটা লেট করে দিচ্ছে। দ্য টিচার নোটিস দ্যাট পুষ্পা ক্যান নট সলভ এ প্রবলেম অন হার ওন। নিজে থেকে কোনো একটা প্রবলেম সলভ করতে পারছে না। হাউএভার শি ডাজ সো ইন দ্য প্রেজেন্স অফ অ্যাডাল্ট অর পিয়ার গাইডেন্স। কোনো একটা প্রবলেম নিজে থেকে সলভ করতে পারছে না, কোনো একজন অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক মানুষ বা কোনো বন্ধু যদি তাকে একটু গাইড করে দেয়, তাহলে সে কিন্তু সলভ করতে পারবে। দিস গাইডেন্স ইজ কল্ড স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং। ঠিক আছে, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, এটা আমি নেক্সট চ্যাপ্টারে করবো, যখন ভাইগোস্কি পড়াবো। ভাইগোস্কিতে আছে, খুব ইন্টারেস্টিং ব্যাপার। ঠিক আছে, ফিটিং নিউ ইনফরমেশন ইনটু এক্সিস্টিং স্কিমা। তোমার যে স্কিমা রয়েছে তাতে নতুন কিছু অ্যাড করছো ইনফরমেশন, এটাকে কি বলবো? আয়ত্তি করা। স্যার অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন বলবো। অ্যাকোমোডেশন নয়, অ্যাকোমোডেশন হচ্ছে যদি পরিবর্তন করে আমরা অ্যাড করি। পরিবর্তন করে যখন অ্যাড করব তখন হয়ে যাবে অ্যাকোমোডেশন, কিন্তু এখানে ডাইরেক্ট অ্যাড করছি, যেন আমরা বলবো অ্যাসিমিলেশন। অ্যাসিমিলেশন। অ্যাকর্ডিং টু পিয়াজে থিওরি, হু ওয়ান আউট অফ দ্য ফলোইং উইল নট ইনফ্লুয়েন্স কগনিটিভ ডেভেলপমেন্ট। শোনো, আমি এটা বলে দিই, পিয়াজের কথা অনুযায়ী কগনিটিভ ডেভেলপমেন্টে নিচের কোনটি ইনফ্লুয়েন্স করে না? এই কোশ্চেনটা এরকম বলেছে। ভাইগোস্কি যখন পড়াবো, ভাইগোস্কি পড়িয়ে আমি একটা তুলনামূলক আলোচনা করব যে পিয়াজে এবং ভাইগোস্কির ধারণা কি ছিল ডেভেলপমেন্টের উপরে। তাতে আমি দেখাবো যে সোশ্যাল এক্সপিরিয়েন্সটাকে পিয়াজে কিন্তু অতটা গুরুত্ব দেয়নি, যেখানে ভাইগোস্কি কিন্তু সোশ্যাল ইন্টারাকশনটাকে বা সোশ্যাল এক্সপিরিয়েন্সটা খুব গুরুত্ব দিয়েছে। তাহলে এখানে আনসার হয়ে যাবে বি। পরে চ্যাপ্টার পড়বো তখন আরেকটু বেশি ক্লিয়ার হবে। দুজনের মতামত এখানে আলাদা ছিল আর কি। When adults adjust to assistance by provide facilitate progression of the child from current level of performance to potential level of performance is called. শোনো, এটা বলে দিই, এখানেও দেখো অ্যাসিস্ট্যান্সের কথা বলেছি। ঠিক আছে, এটা কি বলবো তাহলে? আমি আগেই বললাম অ্যাসিস্ট্যান্ট বলো, টেম্পোরারি হেল্প বলো, সবকিছু এগুলো কি বলবো? স্ক্যাফোল্ডিং বলি। ঠিক আছে, ঠিক আছে, তার যে পোটেনশিয়াল আছে সেই পোটেনশিয়ালে পৌঁছাতে তাকে আমরা সাহায্য করছি। ঠিক আছে, ওই যে যেটা একটা এক্সাম্পল দিলাম, যে 10 লাইনের একটা অঙ্ক করছে, 8 নম্বর লাইনে এসে আটকে গেছে, তাহলে তার কারেন্ট লেভেল থেকে আমরা কি করলাম? তাকে একটু অ্যাসিস্ট্যান্স দিয়ে, তাকে একটু হেল্প করে তার পোটেনশিয়াল লেভেল, মানে সে যতটা করতে পারবে, তার যে গোল আছে যতটা করার, সেই জায়গায় পৌঁছাতে তাকে সাহায্য করছে। এটা স্ক্যাফোল্ডিং বলবো। স্ক্যাফোল্ডিং দিয়ে প্রত্যেক বছর সেন্ট্রাল টেটে কোশ্চেন আসছে। এবার আমার মনে হচ্ছে আমাদের এই ডাব্লিউবিটিতে এই কোশ্চেনটা দেবে। অ্যাকর্ডিং টু পিয়াজে চাইল্ড বিটুইন 2 থেকে 7 বছর, প্রি অপারেশনে 2 থেকে 7 বছর, তাহলে কি হবে? প্রি অপারেশনাল স্টেজ। প্রি অপারেশন। The process of changing the existing schema to include new information. New information যখন অ্যাড করছো, ডি হবে। তাহলে এটা কি অ্যাসিমিলেশন হবে? এই স্যার ইয়ে হবে। The process of change, আচ্ছা আচ্ছা, চেঞ্জিং বলেছে। আচ্ছা, চেঞ্জিং থাকলে তাহলে অ্যাকোমোডেশন করবে। অ্যাকোমোডেশন। চেঞ্জিং যখন থাকবে তাহলে অ্যাকোমোডেশন হবে। হ্যাঁ, এটা নয়, অ্যাকোমোডেশন হবে। চেঞ্জিং বলেছে এখানে। ভেরি গুড। Viewers view children as active builders of knowledge. Very very important key line. Active builders of knowledge. নিজের জ্ঞানের নিজেই আবিষ্কর্তা। লিটল সায়েন্টিস্ট, খুদে বিজ্ঞানী, স্যার ডি হবে। who construct their own theories of the world. কে বলেছেন এটা? 4 নম্বর পিয়াজে বলেছেন। বাচ্চাদেরকে লিটল সায়েন্টিস্ট বলেছেন, বাচ্চাদেরকে বলেছেন অ্যাক্টিভ বিল্ডার্স অফ নলেজ, নিজের জ্ঞান নিজেই রচনা করে। এটা কিন্তু কনস্ট্রাকটিভিস্ট থিওরিরও কিন্তু কথা, অর্থাৎ নির্মিত বাদ যে রয়েছে আমাদের, তাতেই কিন্তু বলা হয় যে স্টুডেন্টরাই বা যারা লার্নার বা শিশুরা, তারাই কিন্তু অ্যাক্টিভ বিল্ডার্স অফ নলেজ। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্টলি ম্যাচড ফেয়ার? যে বৈশিষ্ট্যগুলো বলেছি সেই বৈশিষ্ট্যগুলো এখানে দেওয়া রয়েছে। দেখো, ইমিটেশন এগুলো তো তোমার সেন্সারি এতে পড়ে যাবে। ইনফ্যান্সিতে লজিক কখনোই থাকে না, শৈশবে লজিক বলে কিছু থাকে না। ঠিক আছে, কংক্রিট অপারেশনাল স্টেজ যেটা কনজার্ভ, এই যে কনজার্ভ করা যায়, সংরক্ষণ যেটা বললাম। ঠিক আছে, সংরক্ষণ, ক্লাসিফাই অর্থাৎ শ্রেণীকরণ, এগুলো কোন স্টেজে পাই আমরা? কংক্রিট অপারেশনাল স্টেজে, তাই তো? শুধু ইংলিশে দেওয়া আছে, আর কিছু না। বোঝা গেল এটা, না বুঝতে পারোনি? বোঝা যায়নি কি? বুঝতে পেরেছি। এই যে কনজার্ভ কথা বলেছে, সংরক্ষণ আর ক্লাসিফাই বা শ্রেণীকরণ, এগুলো কোন স্টেজে বৈশিষ্ট্য? কংক্রিট অপারেশনাল স্টেজে। তাহলে এটা ম্যাচ করছে, বাকিগুলো ম্যাচ করছে না তো। পরে নেবে, বাকিগুলো ম্যাচ করছে না। আরো কিছু কোশ্চেন আছে, ঠিক আছে, আর আমি সময় নষ্ট করছি না, 2-1টা কোশ্চেন আরো আছে। ঠিক আছে, 2-1টা কোশ্চেন আছে, এগুলো করে নেব বাড়িতে। আমি পিডিএফটা দিয়ে দেবো। ঠিক আছে, কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাইলে আমাকে এসএমএস করবে।
আমার এই নাম্বারটা এসএমএস করে দেবে। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই থাক। স্যার ভালো থেকো সবাই। থিংকিংটা কি বললেন ওটা একটু যদি বলেন একবার। কোনটা? এডুকেটিভ থিংকিংটা কোন থিঙ্কিং? এডুকেশন থিং। এডুকেটিভ থিংকিং বুঝতে পারলাম। এডুকেটিভ থিঙ্কিং কোথায় রয়েছে? ডিডাকটিভ থট। শোনো, ডিডাকটিভ থট আর একটা ইন্ডাকটিভ থট। ইন্ডাকটিভ থট এবং ডিডাকটিভ থট। ইন্ডাকটিভ কথার অর্থ হচ্ছে যখন আমরা এক্সাম্পল থেকে কোনো কিছু তোমার ফর্মুলা তৈরি করি বা ল তৈরি করি বা সূত্র তৈরি করি, সেটা ইন্ডাকটিভ বলি। আর ডিডাকটিভ বলা হয় ফর্মুলা থেকে এক্সাম্পল। পড়াবো আমি, ইন্ডাকটিভ মেথড ডিডাকটিভ মেথড আছে আলাদা, পড়াবো। ঠিক আছে, আরো কয়েকটা কোশ্চেন আছে, এগুলো করে নেবে তোমার নিজের থেকে। আজ অনেক রাত হয়েছে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ক্লাসে।